হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক। ফিরে আসলাম আবার একটা ক্লাসে। তোমাদের ক্লাস 10 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস চলছে। এর আগের অনেকগুলো ক্লাস দেওয়া হয়ে গেছে। আজকে আমরা 8 নম্বর স্কুলটা নিয়ে এসেছি। দেখো তোমাদের জন্য আমি নিয়ে এসেছি ক্লাস 10 ম্যাথ রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা স্কুল 8, পেজ নাম্বার 104, 105, দুই পেজের যে অঙ্কগুলো আছে সম্পূর্ণ পাঠ। স্কুল যে 8 নম্বরের সম্পূর্ণ পাঠ করে দেখাবো তোমাদের। দেখো স্কুলটা আমাদের এখানে দিয়েছি, এই আছে বনগাঁও কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয়। এই স্কুলটা আছে 8 নম্বর সেট। এই স্কুলটা তোমাদের করে দেখাবো। তোমাদের যে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা আছে, এই বইটা তোমাদের হাতে চলে এসেছে, সবার কাছে, প্রত্যেকের কাছে বইটা আছে। এই বইটা তোমাদের নিতে হবে হাতে এবং আমার সঙ্গে অঙ্কগুলো করতে হবে। অঙ্কগুলো বের করে প্রশ্নগুলো পড়তে হবে তোমাদের। প্রশ্ন পড়ে তারপরে বুঝতে হবে, তারপরে অঙ্ক বেশি বুঝতে পারবা। কারণ তোমার যে প্রশ্ন না দেখো তাহলে অঙ্ক কিন্তু কম বুঝতে পারো। এই জন্য আমি প্রত্যেক ক্লাসে বলি, প্রত্যেক ক্লাসে যে তোমাদের বইটা নিতে হবে এবং আমার সঙ্গে একসঙ্গে অঙ্কগুলো করতে হবে। তো ক্লাস শুরু হতে চলেছে। তোমাদের তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দিতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে। এবং যারা নতুন আছো এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা হাতে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো চলো আজকের ক্লাসের অঙ্কগুলো আমরা দেখে নিচ্ছি। তো একের প্রশ্নগুলো প্রথমে করাবো। একের প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি এমসিকিউ টাইপের প্রশ্ন আছে। তো চলো প্রথমে একের অঙ্কগুলো করাচ্ছি। তাহলে তোমাদের এবার এই বছরে 2026 সালে, ঠিক আছে, যে তোমাদের 2026 চলছে, তো আমার 2025 কিন্তু পরীক্ষা হবে তোমাদের 2026 সালে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষাতে তোমাদের অঙ্ক পরীক্ষা ভালো হতে চলেছে, কারণ প্রদীপ স্যার অঙ্ক শেখাচ্ছে। তো চলো আমরা একের একটা করাচ্ছি। আমাদের বলেছে 1 নম্বর প্রশ্নটা, বার্ষিক 5% সরল সুদের হারে 350 টাকা কত বছরে 420 টাকা হবে? কত বছরে 420 টাকা হয়ে যাবে, মানে ওটা সুদ আসল। একটা টাকা তুমি ব্যাংকে রাখছো, 350 টাকা রাখলা টাকাটা, এবার তুমি টাকাটা 2 বছরের পর তুলবা, তো টাকাটা তো তোমার কী হবে, সুদ হবে এবং আসলটাও আছে। তাহলে এই যে টাকাটা আছে 420 টাকা হয়ে যাবে টাকাটা ব্যাংকে, তাহলে সেটা কিন্তু সুদ আসল টাকাটা, ঠিক না? তা আমাদের সুদ আসল হাতে আছে। সুদ আসল যেটা সুদ আসল কিন্তু বলে দিয়েছি প্রশ্নে, কত, 420 টাকা, এটা হচ্ছে সুদ আসল। আচ্ছা, এখানে কিন্তু আসল 350 টাকা, তো এটা আমাদের আসল। আসল এখানে আছে আমাদের কত, আসল আছে 350 টাকা, ঠিক আছে। আসলটাকে পি বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো সুদ আসল আসল জানা থাকলে আমরা সুদ পেয়ে যাব। সুদটাকে তোমরা আয় করবা, ঠিক আছে। আয় হচ্ছে আমাদের সুদ। তাহলে কী করে আমরা সুদ পেয়ে যাব? সুদ আসল থেকে আসলটা বাদ দিবা, তোমরা কী পেয়ে যাবা, সুদ পেয়ে যাবা, এত টাকা। চলো বিয়োগ করো, 0 5 করে দিলে 12, 7 দিলে দেখো 70 টাকা পেয়ে গেলাম। তার সুদ পেয়ে গেলাম 70 টাকা। এখন আমাদের সূত্র কি জানি, সরল সুদের সূত্র, আই সমান সমান PTR/100। এবার এদের মানগুলো বসাও। দেখো আই বলতে সুদ পেলাম 70, আর পি হচ্ছে আসলটা আমাদের 350, আর টি হচ্ছে সময়, এটা আমাদের বের করতে বলেছে, ঠিক আছে। কত সময় আমাদের হবে সুদ আসলটা, এটা সেই টিটা কিন্তু বের হবে। আর সুদের হার দেওয়া আছে 5%, তাহলে পার্সেন্টেজ মানেই নিচের 100টা, ঠিক আছে। যে 100টা থাকে পার্সেন্টের জন্য, পার্সেন্টেজ তো সুদের হার আমাদের শতকরায় থাকে, তার জন্য নিচে 100 দিতে হয়। এবার এটা কাটাকাটি করে টি এর মানটা বের করে নাও। এখানে একটা শূন্য কাটাও। এবার দেখো এটা 5, 2 এ 10, এভাবে কাটাকাটি করে দাও। আর তো কাটাকাটি যাচ্ছে না। এবার আমরা কি করব, এবার আমরা এখান থেকে এই যে দেখো আরেকটা কাটাকাটি যাচ্ছে, এই যে 35 আর এই যে 70, এভাবে কাটাকাটি করতে পারবো। 35 2 এ 70, বা আমরা যদি দেখি এদিকে 2 আছে আর এদিকে T/2 আছে, তাহলে এখান থেকে টি এর মানটা বর্গমূল করে বের করো। তাহলে টি থেকে গেল, এদিকে 2 দিয়ে 4 হয়ে গেল। তার সময়টা কিন্তু 4 বছর। 4 বছরে, ঠিক না, 4 বছরে সুদ আসলটা 420 টাকা হবে 350 টাকার আসলের। তো 4 বছর সময় অ্যান্সার আমরা পেয়ে গেছি। এ নাম্বার অপশান মিলে গেছে আমাদের, অ্যান্সারটা এ নাম্বার। এবার 2 এর প্রশ্নটা দেখো, আমাদের এখানে বলেছে চক্রবৃদ্ধি সুদে কোনো আসল 8 বছরে দ্বিগুণ হলে 4 গুণ হতে সময় লাগবে কত বছর? ঠিক আছে, 4 গুণ হবে কত বছরে? আচ্ছা, এখানে দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে বলেছে, তাহলে কোনো টাকা আমরা ধরে নেব, ধরি পি টাকার, ঠিক আছে, ধরি পি টাকার, আসলটাকে আমরা পি ধরে নিলাম, পি টাকার, ঠিক আছে। পি টাকা 8 বছরে দ্বিগুণ হবে, পি টাকা 8 বছরে দ্বিগুণ হবে, 8 বছরে দ্বিগুণ হবে। ওকে, তাহলে অতএব সমূল চক্রবৃদ্ধি
দেখো 8 বছরের দ্বিগুণ হবে বলতে সুদ আসলটা, যেটাকে সমূল চক্রবৃদ্ধি বলা হয় চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে, তার সমূল চক্রবৃদ্ধি কত হয়ে যাবে 2x বলতে 2p হয়ে যাবে, এই যে 2p। এবার সমূল চক্রবৃদ্ধির সূত্র কি? সমূল চক্রবৃদ্ধির সূত্রটা দেখো তোমাদের জানতে হবে p × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। p হচ্ছে আসল, আর হচ্ছে সুদের হার, n হচ্ছে সময়। ওকে, আর এটা দেখো 2p, এটা সমূল চক্রবৃদ্ধি। এখন আমাদের কি করতে হবে, এই যে 8 বছর, তাহলে n এর জায়গায় আমরা 8 বসিয়ে দেবো। তাহলে এখানে দেখো p তো কেটে যাবে, p কেটে দিলাম, আর এখানে 1 + r/100 থেকে গেল, আর n এর জায়গায় কত বসাবো 8 বসিয়ে দেবো, এটা আমাদের 2, তো একে আমরা 1 নং নাম দিয়ে রেখে দিলাম। এখন বলেছে যে 4 গুণ হবে কত বছরে, তা আমরা ধরি 4 গুণ হবে কত বছরে, y বছরে। ঠিক আছে, আমরা y বছর নিয়ে নিলাম। তাহলে দেখো তো, তাহলে অতএব আমরা কি করব, সমূল চক্রবৃদ্ধি আবার বের করব, সমূল চক্রবৃদ্ধি 4 গুণ বলেছে এবার, ঠিক আছে, আসলটা ছিল p, তাহলে আমাদের হয়ে যাবে 4p। তা সমূল চক্রবৃদ্ধির সূত্র p × 1 + r/100। এবার দেখো n সময়টা y বছরে, তার সময়টা জায়গায় আমরা y তে দেবো, আর এখানে আমাদের 4p, ঠিক না, y বছরে 4 গুণ হবে 4p, p আবার কেটে দিলাম। এবার দেখো এখানে আমরা কি করছি, 1 + r/100 হোল টু দি পাওয়ার y আছে পাওয়ারটা, আর এখানে দেখো আমরা 4কে লিখবো 2 এর স্কোয়ার। এখন এই যে দেখো 2 এর মান, এই যেটা 2 এর জায়গায় 2 এর মানটা বসিয়ে দেবো আমরা, বা 1 + r/100 পাওয়ারে y আছে, আর সমান দেখো 2 এর মানটা এই যে দেখো 1 নং 2 এর মানটা যে এটা, তাহলে 2 এর জায়গায় আমরা বসাচ্ছি 1 + r/100, আর পাওয়ারে দেখো এখানে 8 আছে আর এখানে 2 আছে, তাহলে এই দুটো পাওয়ার কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে, 8 আর 2 গুণ করে নাও, 8 2 কত 16, ঠিক আছে, কারণ পাওয়ার ওপর পাওয়ার থাকলে গুণ হবে, 2 এর জায়গায় এটা বসে গেলে এর পাওয়ার আর এই পাওয়ারটা গুণ হয়ে কত হয়ে গেল 16 হয়ে গেল। এবার লক্ষ্য করো মূল সংখ্যা সমান, তাহলে পাওয়ারটা সমান করে নাও, দেখো y সমান কত পেয়ে গেলাম 16, তাহলে যে 16 বছরে 4 গুণ হবে, ঠিক আছে, কত বছরে 4 গুণ হবে 16 বছরে, তাহলে অতএব আমরা যদি বলি 4 গুণ হবে 16 বছরে, 4 গুণ হবে 16 বছরে। তাহলে 16 বছর দেখো আমাদের অপশানটা কত নম্বরে আছে, সি নাম্বারে, তাহলে অ্যান্সারটা সি নাম্বার। 3 প্রশ্ন দেখো আমাদের দেওয়া আছে একটা দ্বিঘাত সমীকরণ 3x² + 8x + 2 = 0, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বলে দিয়েছে আলফা বিটা, তাহলে আমাদের 1/α + 1/β এর মান বের করতে বলেছে। তা দেখো যদি বীজদ্বয় আলফা বিটা হয়, তাহলে আমরা আলফা প্লাস বিটা বীজদ্বয়ের যোগফল বের করতে পারবো দ্বিঘাত সমীকরণ থেকে। বীজদ্বয়ের যোগফলের সূত্রটা তোমাদের জানতে হবে -b/a। এখন দেখো -b কাকে বলে, x এর সহগকে b বলা হয়, তাহলে x এর সহগ কত আছে 8, আর a হচ্ছে আমাদের কত, a হচ্ছে s² সহগটাকে a বলা হয়, তাহলে এর জায়গায় 3 বসাবো, তাহলে আলফা প্লাস বিটা -8/3 পেয়ে গেলাম, এবং বীজের গুণফল বলতে আলফা বিটা, এর সূত্র হচ্ছে c/a। c কত, c হচ্ছে ধ্রুবক সংখ্যাটা, c 2, আর a তো হচ্ছে 3, তাহলে আলফা বিটার মানটা পেয়ে গেলাম 2/3। এখন আমাদের দেখো কার মান বের করতে বলেছি, এই যে 1/α + 1/β এর মানটা বের করতে বলেছে। তাহলে আমরা কি করব, এটাকে ভগ্নাংশে যোগবিয়োগ করে নাও, হরগুলো লসাগু, আলফা মিলে গেল, তাহলে বিটা মিলল, তো আলফা, আমরা আলফা প্লাস বিটা সাজিয়ে লিখলাম, মান বসিয়ে দাও। আলফা প্লাস বিটার মানটা দেখো আমরা বের করে রেখেছি -8/3, আলফা বিটার মানটা 2/3, এটা সরল করো, দেখো -8/3, আর নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, 3/2 হয়ে যায়, 3 3 কাটাও, 2 2 4 8, তার মানটা আমরা কত পেয়ে গেলাম -4 পেয়ে গেলাম। তাহলে -4 অ্যান্সার দেখো কত নম্বর অপশানটা মিলছে, আমাদের সি নাম্বারটা মিলছে, তাহলে অ্যান্সারটা তোমরা সি নাম্বার দিয়ে দেবা। 4 প্রশ্ন দেখো আমাদের 3টি অনুপাত দেওয়া আছে। প্রথম অনুপাতটা আছে a² = bc/a, b² = ca/b,
কমা সি স্কোয়ার এইচ টু এ বি বাই সি, এভাবে তিনটা অনুপাত দেওয়া আছে। এদের মিশ্র অনুপাতের ব্যস্ত অনুপাত বের করতে বলেছে। তো আগে তো আমরা প্রথমে মিশ্র অনুপাতটা বের করব। তো চলো আমরা লিখব এর মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত, ঠিক আছে। দেখো মিশ্র অনুপাত কী করে বের করা হয়। তো মিশ্র অনুপাত তোমরা বের করবা অনুপাতগুলির প্রথম পার্টগুলো গুণফল, মানে অনুপাতগুলির পূর্বপদের গুণফল ইজ টু উত্তরপদের গুণফল। পূর্বপদ বলতে প্রথমগুলো, এই যে অনুপাতের প্রথমটা এর প্রথমটা এর প্রথমটা পূর্বপদ। চলো প্রথমগুলো গুণ করি। এর এ স্কোয়ার আছে ইন্টু, এর বি স্কোয়ার আছে প্রথমটা ইন্টু, আর এর প্রথমটা সি স্কোয়ার আছে, দিয়ে দিলা সি স্কোয়ার। আচ্ছা এবার আবার এইচ টু দিয়ে দিলা। এইচ টু দিয়ে এবার অনুপাতগুলির দ্বিতীয় পার্টটা মানে উত্তরপদের গুণফল, উত্তরপদগুলির। তাহলে দেখো এর দ্বিতীয়টা আছে, দেখো বিসি বাই এ আছে গুণিত, এর দ্বিতীয়টা সি এ বাই বি আছে, এর দ্বিতীয়টা এ বি বাই সি আছে। ওকে, তো এইভাবে মিশ্র অনুপাত বের করা হয়। অনুপাতগুলির কি পূর্বপদের গুণফল ইজ টু অনুপাতগুলির উত্তরপদের গুণফল। এবার আমরা এখানে সরল করে নেব। আচ্ছা এখানে দেখো, এখানে এ কাটাকাটি করতে পারবা, বি বি কেটে যাবে, আর এখানে এই যে সি আর সি কেটে দিলা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আর এখানে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি সি। আচ্ছা লক্ষ্য করে এখানে এখানে এ বি সি, এই যে এর সঙ্গে কাটাকাটি করতে পারো, একটা এ থাকবে, বি এর সঙ্গে বি একটা বি থেকে যাবে, সি এর সঙ্গে সি একটা সি থেকে যাবে। তাহলে এখানে আমাদের থেকে গেলো, দেখো সরি এটা আমাদের সি থাকবে, এ দিয়ে দিচ্ছি, এটা সি থাকবে। তো এখানে আমাদের এ বি সি থাকলো ইজ টু, এখানে কিছু নাই তো ওয়ান, ঠিক আছে, কিছু না তাহলে ওয়ান থাকলো। তা এদের মিশ্র অনুপাত পেয়ে গেলাম এ বি সি ইজ টু ওয়ান। এটা হচ্ছে আমাদের এদের তিনটি অনুপাতের মিশ্র অনুপাত। এবার এর ব্যস্ত অনুপাত বের করতে বলেছে, আমরা এর ব্যস্ত অনুপাত বের করব। এর ব্যস্ত অনুপাত, দেখো ব্যস্ত অনুপাত কী করে পাবা, অনুপাতটাকে উল্টে লিখে দাও, ঠিক আছে। দেখো ব্যস্ত অনুপাত বলতে অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে, মানে উত্তর পর্দা পূর্বপদ হবে আর পূর্ব পর্দা উত্তরপদ হয়ে যাবে, ঠিক আছে। তার ওয়ানটা আগে চলে আসবে ইজ টু, আর এ বেশিটা পরে হয়ে যাবে, তাহলে একেই বলা হয় ব্যস্ত অনুপাত। তা অ্যান্সার কিন্তু এটা। এদের মিশ্র অনুপাতের ব্যস্ত অনুপাত বের করতে বলেছিল, আমরা বের করে নিয়েছি। দেখো 1:2 ABC কোথায় আছে আমাদের অপশানে, ডি নাম্বার আছে। তা তোমরা অ্যান্সারটা দেবা ডি নাম্বার। এবার দেখো 5 প্রশ্নটা আমাদের বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং বৃত্তের একটি জে এর দৈর্ঘ্য 10 সেমি। বৃত্তের কেন্দ্র থেকে জে এর দূরত্ব কত হবে। দেখো ছবি এঁকে আমি প্রশ্নটা বোঝাচ্ছি। আমাদের প্রথমে একটা বৃত্ত আছে আর একটা জে আছে, এই যে জে এর নামটা আমরা এই বি নিলাম। এখানে আমাদের কেন্দ্রবিন্দু ও নিলাম। ব্যাসার্ধ বলে দিয়েছে ও এ বলেছে কত ব্যাসার্ধ, 13 সেমি বলে দিয়েছে। ওকে, আর জেটির দৈর্ঘ্য দেখো এ বির দৈর্ঘ্য, এখানে এ বি দৈর্ঘ্য কিন্তু বলে দিয়েছে কত, এ বি দৈর্ঘ্য আমাদের 10 বলেছে, 10 সেমি। বৃত্তের কেন্দ্র থেকে যে দূরত্ব, এই যে বৃত্তের কেন্দ্র থেকে জেটির যে দূরত্ব মানে ক্ষুদ্রতম দূরত্ব, এটা লম্ব হবে এই কোণটা, তাই না। এখানে আমরা ওডি নাম দিয়ে দিলাম, ওডি। তাহলে এই যে ওডি এটা 90 ডিগ্রি কোণ আছে, তাহলে ওডিটা আমাদের বের করতে বলেছে, এই ওডি কত হবে। তো দেখো তো আমাদের এ বি যখন দেওয়া আছে, তাহলে আমরা এ বি যখন আছে 10 সেমি, তাহলে এডি পেয়ে যাবা, ঠিক আছে। এই যে এডি পেয়ে যাবা। এডি কত হবে, এডিটা হবে এ বি এর অর্ধেক। ওকে, তোমাদের এটা জানতে হবে, এর আগে আমি বলেছি, কারণটা বলেছি। তাহলে এডি হবে এ বি এর অর্ধেক, কারণ দেখো এখানে আমাদের জানতে হবে যে এই যে এ বিটা ব্যাস নয় এইরূপ কোনো জের উপর কেন্দ্রগামী যে লম্ব সরলরেখাটা সেই যেটাকে সমানুপাতিক করবে, মানে এখানে এডি সমান সমান ডিবি হবে। তাহলে এটা এই অংশটা সমান হলে পরে আমরা এডিটাকে এ বি এর অর্ধেক বলতে পারবো, এই জন্য আমাদের অর্ধেক। তাহলে এখানে দেখো এ বির মান তো 10, কাটাকাটি করে তো 5, তাহলে এডির মান 5 পেয়ে গেলাম, এডিটা 5। এখন ওডি চেয়েছে, তো এটা তো সমকোণী ত্রিভুজ, তার সমকোণী ত্রিভুজের দেখো এটা হচ্ছে অতিভুজ, এটা ভূমি লম্ব। তাহলে আমরা এই যে অতিভুজ স্কোয়ার, দেখো এই ত্রিভুজের এই ওডি ত্রিভুজের সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার মানে এডি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার, এই যে ও ডি স্কোয়ার। এবার ওডি স্কোয়ারের মানটা মানে ওডির মান দরকার, তাহলে ওডি স্কোয়ার রাখলাম। এবার দেখো এটা এদিকে যদি পাঠিয়ে দিই, তাহলে এখানে ও এ স্কোয়ার ছিল আর এটা আমাদেরকে তো এটা ও এ স্কোয়ার আছে, আর এডি স্কোয়ার এদিকে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস এডি স্কোয়ার। আমরা ওডি স্কোয়ার মানটা বের করলাম। তো এবার এদের মান জানা আছে, ও এ হচ্ছে 13, বৃত্তের ব্যাসার্ধ এটা 13 স্কোয়ার, আর এডির মান বের করলাম এই যে 5, এটা 5 স্কোয়ার। 13 বর্গ 169 পাবা,
5 বর্গ তো 25, এটা বিয়োগ করো, এটা বিয়োগ করে তোমরা পেয়ে যাবা 144। তা দেখো তো তাহলে ওডি কত হবে, 144 বর্গমূল, ওডি স্কোয়ার যদি 144 হয় তাহলে ওডি হবে 12 হবে, 144 বর্গমূল 12। তা দেখো আমরা এই যে ওডিটা 12 পেয়ে গেলাম। ওকে, তাহলে এই যে কেন্দ্র থেকে যে এর উপর যে লম্ব দূরত্ব তার দূরত্ব কত পেয়ে গেলাম, 12 সেমি পেয়ে গেলাম, 12 সেমি। তো দেখো তো 12 সেমি কত নম্বর অপশানে আছে আমাদের, তো 12 সেমি আছে বি নম্বর অপশানে, তো তোমরা অ্যান্সারটা বি নাম্বার দিবা। এবার দেখো 6 প্রশ্নটা আমাদের বলেছে অকেন্দ্রীয় বৃত্তের পি কিউ একটি ব্যাস এবং পি আর সমান সমান আর কিউ, কোণ আর পি কিউ এর মান কত হবে। দেখো ছবি এঁকে প্রশ্নটা বুঝি আমরা। আমাদের প্রথমে একটা বৃত্ত আছে, অকেন্দ্রীয় বৃত্ত, আর এখানে পি কিউ একটি ব্যাস আছে। তো আমরা পি কিউ একটা ব্যাস নিয়ে নিলাম, এখানে আমাদের কেন্দ্রবিন্দু আছে। এবার বলেছে পি আর সমান সমান আর কিউ। দেখো পি আর সমান সমান আর কিউ, তাহলে আমাদের এখানে আর আর পি কিউ আবার কোণ বলেছে এখানে, তাহলে চলো আমাদের এভাবে দেখো পি আর এখানে নিয়ে নেবো আমরা, এই পি আর এটা আর নিয়ে নিলাম, আর এখানে এই যে আর কিউ, এই যে পি আর 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 কিউ আমাদের দুটো বহু সমান, তাহলে এভাবে আমরা নিতে পারবো। আর এখানে যে কোণটা বলেছে আর পি কিউ, আর পি কিউ এই কোণের মানটা বের করতে বলেছে। ওকে, এই কোণের মান কত হবে এটা আমাদের জানতে চেয়েছে। তো এখানে দেখো তো প্রথমে আমরা এই কোণটা পেয়ে যাব, এই কোণটাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, দেখো এই যে ব্যাস নিয়ে যে বৃত্তস্থ কোণটা তৈরি হয় তাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ, আর অর্ধবৃত্তস্থ কোণ কী হয়, সমকোণ। তো এই কোণটা পেয়ে গেলাম 90 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এটা যদি 90 ডিগ্রি হয় তা দেখো তো একটি ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। এই দুটো বাহু কিন্তু সমান বলে দিয়েছে এখানে, পি আর সমান সমান কিন্তু এখানে বলেছে আর কিউ। দুটো বাহু সমান হলে এই দুটো কোণ সমান হয়, এই দুটো কোণ সমান। কোণ এই কোণটা হচ্ছে দেখো আর পি কিউ সমান সমান, আর এই কোণটা হচ্ছে আর কিউ পি, এই দুটো কোণ সমান। এখন দেখো এই দুটো কোণকে আমরা এক্স ডিগ্রি ধরে নিলাম, এটা আমাদের এক্স ডিগ্রি, এটাও এক্স ডিগ্রি। তো এখন 3টি কোণের যোগফল, ত্রিভুজের 3টি কোণের যোগফল আমরা কি দেখাবো, 180 ডিগ্রি আমরা জানি। তাহলে এখানে 2x ডিগ্রি, আর এটা ওদিকে বিয়োগ হয়ে তোমরা 90 ডিগ্রি পেয়ে যাবা, 2 দিয়ে কাটাকাটি করো 45 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে এক্স ডিগ্রির মান কত পেয়ে গেলাম, 45 ডিগ্রি। দেখো এটা হয়ে গেল আমাদের 45 ডিগ্রি। এরই মান তো বের করতে বলেছিল, এই যে অতএব কোণ আমাদের বলেছিল যে আর পি কিউ, ঠিক আছে, আর পি কিউ কোণের মান কত, আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি। তো দেখো 45 ডিগ্রি কত অপশান আছে, ডি নাম্বার অপশান আছে, তা তোমরা অ্যান্সার ডি নাম্বার দিয়ে দাও। এবার 2-এর প্রশ্নগুলো, তো 2-এর প্রশ্নগুলো 2 মার্কের আছে। তা চলো এক একটা প্রশ্নের জন্য 2 নম্বর করে পাবা তোমরা। 2-এর 1-এর প্রশ্নটা এখানে বলছে চক্রবৃদ্ধির সুদে কিছু টাকা 2 বছরে 2.25 গুণ হলে বার্ষিক চক্রবৃদ্ধির সুদের হার নির্ণয় করো। এখানে দেখো আমাদের কিছু টাকা বলেছে, তাহলে আমরা ধরে নেব সেটা হচ্ছে আসলটা এক্স টাকা, ধরি এক্স টাকা 2 বছরে কত গুণ বলেছে, 2.25 গুণ, এত গুণ। ঠিক আছে, এত গুণ হবে। তাহলে দেখো তো আমরা সমল চক্রবৃদ্ধি পেয়ে যাব, যদি এক্স টাকা 2 বছর এত গুণ হবে, তাহলে সমল চক্রবৃদ্ধি হবে সমল চক্রবৃদ্ধি। তাহলে এত গুণ বলতে এক্স টাকার 2.25 গুণ, এই যে এত গুণ, এক্স টাকার এত গুণ, তাহলে এত গুণ, এটাকে বলা হয় সমল চক্রবৃদ্ধি। ঠিক আছে, আচ্ছা তার সমল চক্রবৃদ্ধির সূত্র আমরা কি জানি, আসল ইন্টু 1 প্লাস আর সুদের হার, এই যে সুদের হারটাকে আমরা আর ধরে নিলাম, আর নিচে 100, আর এখানে সময়টা 2 বছর, তাহলে এখানে 2 দিয়ে দিলাম, আর এই যে এটা তো আমাদের সমল চক্রবৃদ্ধি, এটা আমাদের সঙ্গে সমান হয়ে গেল। এক্স আর এক্স কেটে নাও, সুদের হার এই যে আর এর মানটা কিন্তু এখান থেকে বেরিয়ে আসবে। আমরা এখানে পাশে বলে দেব, ধরি সুদের হারটাকে আমরা R% ধরে নিলাম। ঠিক আছে, সুদের হার হচ্ছে R%। আচ্ছা তাহলে চলো দেখো এখানে আমাদের সরল করে কিন্তু আর এর মানটা বের করতে হবে। এখানে দশমিক উঠিয়ে দাও, দশমিক যদি উঠাও দশমিকের জন্য 1 পাবা, আর এদিকে 2 শূন্য পেয়ে যাবা, তাই না, 2 সংখ্যা আছে 2 শূন্য। এটাকে তোমরা 15/10 তার হোল স্কয়ার করতে পারবে। 225 বর্গমূল 15 আর 100 বর্গমূল 10। ঠিক আছে, এবার দেখো উভয় দিকে আমরা কি পাওয়ার সমান, তাহলে মূল সংখ্যাগুলো সমান করে নেব। তাহলে 1 প্লাস R/100
সমান সমান হয়ে যাবে 15/10। এখান থেকে আর এর মানটা পেয়ে যাব, r/100 সমান সমান 15/10 - 1। ঠিক আছে, আমরা এখানে দেখাই, বা r/100 সমান সমান এখানে ভগ্নাংশে যোগ বিয়োগ করলে পরে লসাগু 10 আর 15 - 10, এখানে 0 0 কেটে দাও, তাহলে r/10 থাকলো, এইদিকে 15 থেকে 10 বিয়োগ করলে 5। এবার দেখো আর এর মান পেয়ে গেছি, বর্গমূল করে দেখো 10 × 5 = 50, তাহলে 50% আমাদের অ্যান্সার। তা কী চেয়েছিল আমাদের? চক্রবর্তী সুদের হার, বার্ষিক চক্রবর্তী সুদের হার। তা তোমরা লিখে দেবো অতএব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, সমান সমান কত? 50%। এই যে দেখো, এটা আমাদের অ্যান্সার। এবার দেখো আমাদের দ্বিতীয় প্রশ্নটা, এখানে আমাদের একটা দ্বিঘাত সমীকরণে দুটি বীজ দেওয়া আছে, তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণটি বের করতে বলেছে। সমীকরণটি কী হবে? তা দেখো, দ্বিঘাত সমীকরণ দুটি বীজ দেওয়া থাকলে বীজদের যোগফল বের করে নেবো আর বীজদের গুণফল বের করে নেবো, তখনই আমরা দ্বিঘাত সমীকরণটা নির্ণয় করতে পারবো। তাহলে আমরা যোগফলটা বের করছি। তাহলে বীজদের যোগফল দেখো, 4 + √15 + 4 - √15, এই যে বীজদের যোগফল। এটা সরল করে নাও। এটা যদি আমরা সরল করি দেখো এটা কী হবে? এখানে দেখো এই যে এটা কেটে যাচ্ছে, তাহলে 4 4 যোগ করে 8 হয়ে যাচ্ছে, তাহলে বীজদের যোগফল কত পেয়ে গেলাম? 8 পেয়ে গেলাম। এবার আমরা করব বীজদের গুণফল। ঠিক আছে, বীজদের গুণফল দেখো, আচ্ছা এটাকে আমরা বলবো বীজদ্বয়ের যোগফল। বীজদ্বয়ের এটা যোগফল পেলাম, যোগফল, এবং বীজদের গুণফল করব, বীজদ্বয়ের গুণফল। তাহলে বীজের গুণফল, এই দুটো বীজকে গুণ করো, গুণ, এই যে পাশাপাশি রাখায় মানে গুণ, বন্ধনীর আকারে আছে। এটা সূত্র a + b a - b, a² - b²। এটা 16, এটা কি রুটটা উঠে যাবে স্কোয়ারের জন্য, এটা 15 হয়ে যাবে। তা দেখো বীজদের গুণফল 1 পেয়ে গেলাম, এটা বীজদের যোগফল 8 আর বীজদের গুণফল 1। এবার আমরা দেখো নির্ণয় সমীকরণে পেয়ে যাবো। তো অতএব নির্ণয় সমীকরণটি আমরা পাবো, আমাদের যেটা সূত্র দেখো এই যে এখানে দেখাচ্ছি, দেখো s² - বীজদের যোগফল, কত আছে? 8 × x প্লাস বীজদের গুণফল, কত আছে? 1 = 0। এভাবে হয় নির্ণয় সমীকরণটি। দেখো দ্বিঘাত সমীকরণ যে পাওয়ার একটা সূত্র আছে, সেটা কি? s² - হবে বীজদের যোগফল, এখানে বীজদ্বয়ের যোগফল, দুটি বীজের যোগফল এখানে, × x আবার প্লাস, আর এখানে হবে বীজদ্বয়ের গুণফল = 0। এভাবে একটা দ্বিঘাত সমীকরণ নির্ণয় করা হয় যদি আমাদের কি দুটি বীজ জানা থাকে। ওকে, তাহলে এটা যদি আমরা সরল করে নিই, s² - এটা 8x + 1 = 0, তাহলে নির্ণয় সমীকরণটি আমরা পেয়ে গেলাম এই যেটা। এবার দেখো 3 প্রশ্নটা আমাদের বলছে অকেন্দ্রীয় বৃত্তের AB ব্যাস C বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু কোণ BAC 50 ডিগ্রি এবং CD AB এর উপর লম্ব হলে কোণ BCD এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা চলো আমরা ছবি এঁকে প্রশ্নটা ভালো করে বুঝতে পারবো। আমাদের আগে একটা বৃত্ত তৈরি করতে হবে। এই যে দেখো আমাদের একটা বৃত্ত তৈরি করলাম, এখানে আমাদের AB ব্যাস বলেছে, আমরা AB ব্যাস তৈরি করলাম, কেন্দ্র আমরা O নাম দিয়ে দিলাম। এবার দেখো এখানে আমাদের যেটা বলেছে C একটা বৃত্তের উপর যে কোনো বিন্দু আছে, আমরা এই জায়গায় আমরা C বিন্দু দিয়ে দিলাম, এই যেটা আমাদের C বিন্দু। ওকে, তাহলে এখানে দেখো আমাদের যেটা বলেছে BAC 50 ডিগ্রি, BAC, তাহলে আমাদের AC যোগ করতে হচ্ছে। দেখো প্রশ্নে যেভাবে বলেছে সেভাবে কিন্তু ছবিটা তৈরি হচ্ছে। তাহলে BAC, এই যে দেখো এই কোণটা আমাদের বলেছে 50 ডিগ্রি বলে দিয়েছে। আর দেখো আমরা বলেছি এখানে CD AB এর উপর লম্ব, তাহলে CD AB এর উপর লম্ব, এভাবে আমাদের CD আছে, তাহলে এই যে CDটা AB এর উপর লম্ব আছে। তাহলে এই লম্ব বলতে এই কোণটা আমাদের কত হবে? 90 ডিগ্রি, তাই না? যেহেতু লম্ব তাই কোণটা আমরা 90 ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে আমাদের বলেছে BCD এর মান নির্ণয় করো। BCD, এই যে BC, তাহলে আমাদের দেখো BC যোগ করতে হচ্ছে। চলো আমরা তাহলে CB যোগ করে দিই। এই যে দেখো আমরা CB যোগ করে দিলাম, তাহলে BCD এই কোণের মানটা আমাদের বের করতে বলেছে এটা।
তো দেখো তার আগে আমরা এই কোণটা পেয়ে যাব, যেহেতু এই দুটো কোণ জানা আছে, ত্রিভুজের এই দুটো কোণ জানা থাকলে 3 নম্বর কোণটা পেয়ে যাব, তাই না? দেখো এ তো একাই 90 ডিগ্রি, এ 50 ডিগ্রি, তাহলে এ হবে 40 ডিগ্রি, কারণ 40 ডিগ্রি আর 50 ডিগ্রি 90 ডিগ্রি হয়। দেখো একবারে পেয়ে গেলাম এটা 40 ডিগ্রি, এই কোণটা 40 ডিগ্রি। এবার দেখো আমরা এই যে ACB এই কোণটা আমরা কিন্তু বলতে পারবো কত ডিগ্রি। কোণ ACB এটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ, ACBটা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয় 90 ডিগ্রি, ঠিক আছে? লিখে দিবা যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ ব্যাস নিয়ে যে বৃত্তস্থ কোণটা তৈরি হয় তাকে বলা হয় অর্ধবৃত্তস্থ কোণ। ACB আছে অর্ধবৃত্তস্থ কোণ, আমরা ACBর মান 90 ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা দেখো এই কোণটা 90 ডিগ্রি, এই যে এটা 90 ডিগ্রি যদি হয় তাহলে 90 ডিগ্রি থেকে দেখো 90 ডিগ্রি থেকে 40 ডিগ্রি বিয়োগ করতে এটা পেয়ে যাবো আমরা। তাহলে দেখো আমরা যার মান বের করতে বলেছি, কার মান? BCD বলেছে, BCD পাবো 90 ডিগ্রি থেকে 40 ডিগ্রি বিয়োগ করে কত হবে? তাহলে এটা হবে আমাদের 50 ডিগ্রি। তাহলে এই যে BCD এই কোণের মানটা আমরা কত পেয়ে গেলাম? 50 ডিগ্রি পেয়ে গেলাম। ওকে, তো এটা আমাদের অ্যান্সার 50 ডিগ্রি। এবার দেখো 4 প্রশ্নটা আমাদের বলেছে প্রদত্ত চিত্রে ও কেন্দ্রীয় বৃত্তের ABCD একটি বিস্তৃত চতুর্ভুজ। দেখো আমাদের এই যে প্রদত্ত চিত্র ও কেন্দ্রীয় বৃত্ত চিত্র কিন্তু দেওয়া আছে প্রশ্নে। তাহলে ABCD একটা বিস্তৃত চতুর্ভুজ বলেছে, কোণ ADC 130 ডিগ্রি, কোণ ADC এই কোণটা ADC 130 ডিগ্রি বলে দিয়েছে। তাহলে আমাদের x এর মান বের করতে বলেছে, যে x এর মান এই কোণের মানটা কত হবে। তো দেখো আমাদের এই কোণটা জানা আছে, দেওয়া আছে, তার এই কোণটা পেয়ে যাবো, কারণ বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলো সম্পূরক হয় 180 ডিগ্রি থেকে, ঠিক আছে? 180 ডিগ্রি থেকে এই কোণটা যদি বাদ দাও, যদি বিয়োগ করে দাও, তাহলে দেখো তাহলে এই কোণটা তোমরা 50 ডিগ্রি পেয়ে যাবে। যেহেতু বৃত্তস্থ চতুর্ভুজে বিপরীত কোণগুলো সম্পূরক, এই দুটো কোণের যোগ বলে 180 ডিগ্রি, একটা জানা থাকলে একটা কিন্তু পেয়ে যাবে। 180 ডিগ্রি থেকে 130 ডিগ্রি বিয়োগ করে এই যে বিপরীত কোণটা পেয়ে গেলা, তাহলে এটা পেয়ে গেলা। আচ্ছা দেখো এই কোণটা আমরা জানি এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। BAC এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এর আগের অঙ্কগুলোতে দেখালাম। তাহলে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজে দেখো আমরা কি বলে যে দুটো কোণ জানা হয়ে গেল, তাহলে এই 3 নম্বর কোণটা পেয়ে যাবো। দেখো এ একাই 90 ডিগ্রি, তাহলে এ 50 ডিগ্রি, তাহলে এ কত হবে? এ 40 ডিগ্রি হবে। এই যে x এর মানটা পেয়ে যাবো 40 ডিগ্রি, তাই না? তাহলে আমাদের দেখো x সমান কত হয়ে গেল? x ডিগ্রি যেটা বলেছে এটা হয়ে গেল আমাদের 40 ডিগ্রি। এটাই আমাদের অ্যান্সার। কারণ একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে দেখো এরা দুজন মিলে কত আছে? এরা দুজন মিলে 140 ডিগ্রি। তাহলে দুজন মিলে 140 ডিগ্রি যদি হয় তাহলে এই কোণটা নিশ্চয়ই 40 ডিগ্রি আছে, তারপরে তো 180 ডিগ্রি হবে। তাহলে x ডিগ্রির মান পেয়ে গেলাম 40 ডিগ্রি। এবার দেখো 5 প্রশ্নটা আমাদের বলেছে 5 সেমি বাহু বিশিষ্ট একটি ধাতব ঘনককে গলিয়ে 1 সেমি বাহু বিশিষ্ট কতগুলি ঘনকে পরিণত করা হলে বড় ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ও সমস্ত ছোট ঘনকগুলির সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত কত হবে। আচ্ছা এখানে আমাদের বড় ঘনক আর ছোট ঘনক, বড় ঘনককে গলিয়ে ছোট ঘনক তৈরি করবে। আচ্ছা তার বড় ঘনকে দেখো, বড় ঘনকের আয়তন বের করব, কতগুলি ঘনক তৈরি হবে সেটা আমাদের বের করতে বলেছে, ঠিক আছে? এটা একটা প্রশ্ন বলেছে, আর তাদের আবার সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত বলেছে। তাই এখানে দেখো তো এই যে বড় ঘনক, তার বড় ঘনকের আয়তন বের করব, বড় ঘনকের আয়তন, বড় ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে ঘনকের আয়তনের সূত্র হচ্ছে বাহুর কিউব মানে ধারের কিউব, এত ঘন সেমি, ঘন সেমি। তো এটা সরল করো, এটা পেয়ে যাবা 125, 5 কিউব 125 হয়। আচ্ছা এবার দেখো এই যে ছোট ঘনক 1 সেমি বাহু বিশিষ্ট বলেছে, তাহলে এখানে দেখো একটি ছোট ঘনকের আয়তন আমরা পাবো, যেহেতু বাহু বিশিষ্ট 1 সেমি বাহু, তাহলে একটি ছোট ঘনকের আয়তন, আয়তন সূত্র 1 কিউব ঘন সেমি, 1 কিউব বলতে 1 ঘন সেমি। তাহলে দেখো তো এই যে কতগুলি ছোট ঘনক তৈরি হবে, তাহলে আমরা দেখো ছোট ঘনক তৈরি হবে, ছোট ঘনক তৈরি হবে। দেখো ছোট ঘনক তৈরি হবে কতগুলি, দেখো এই যে বড় ঘনকের আয়তনটাকে দিয়ে ছোট ঘনকের আয়তনটা দিয়ে ভাগ করে দেবা, এতটি তৈরি হবে। এই যে এটা মানে তো 125টি, ঠিক আছে? এই যে দেখো এই যে বড় ঘনকটাকে এই যে গলিয়ে ছোট ঘনক তৈরি করবে, কতটি পাবো? 125টি ছোট ঘনক পাবো, যেহেতু আয়তন 1 সেমি পাচ্ছি ছোট ঘনকের।
এবার দেখো, এবার তাদের কি বলেছে, সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাতটা বলেছে। তো বড় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা বের করব। তা লিখছি বড় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো বড় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল শুধু কি 6 ইন্টু ধারের স্কোয়ার বাহু স্কোয়ার, এটা হচ্ছে আমাদের বড় ঘনকের ক্ষেত্রফল, এত বর্গ সেমি। এবার কি 125টি ছোট ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, 125টি ছোট ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 125টি। তাহলে দেখো তো 125 গুণ হবে, আর সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6 ইন্টু বাহুর স্কোয়ার বর্গ সেমি। এবার এদের আয়তন, তাই না? তাহলে আমরা কী করব, আমরা এই যে বলেছি এখানে প্রশ্নটা, বড় ঘনকের এবং সমস্ত ছোট ঘনকগুলির সমগ্র তলের ক্ষেত্রফল আয়তন ক্ষেত্রফলের অনুপাত বলেছে। তাহলে লিখব অতএব বড় ঘনকের ও সমস্ত ছোট ঘনকের বানানটা একটু ঠিক করতে হবে, ঘনকের, বড় ঘনকের ও সমস্ত ছোট ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, এটাই আমাদের চেয়েছে। ক্ষেত্রফল অনুপাতটা দেখো কী করতে পারবা, দেখো আমাদের বের করলাম বড় ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6 ইন্টু এই যে এটা, আর ছোট ঘনকগুলি দেখো 125 ইন্টু 6 ইন্টু 1 স্কোয়ার, যেটা সরল করো 6 ইন্টু এটা তো 25, 125 ইন্টু 6, 1 স্কোয়ারতে 1 হয়, আমরা লিখলাম না। আচ্ছা এখানে দেখো 25 পাচ্ছি 125, আর এই 6 আর এই 6 করে কেটে যাবে, তো এদিকে তো সব কেটে গেল, তো এদিকে 1 থেকে গেল, তো 1:2 এদিকে 5 থেকে গেল, তাহলে 1:5 এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 3-এর প্রশ্ন, তো 3 থেকে আমাদের বড় প্রশ্ন শুরু, তো 3-এর প্রশ্নটা আমরা করব। তো 3-এর প্রশ্নটা বলছি, সুবীর বাবু চাকুরি থেকে অবসর নেওয়ার সময় প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটি বাবদ এককালীন 6 লক্ষ টাকা, দেখো 6 5টা শূন্য আছে, তাহলে 6 লক্ষ বলবা, 6 লক্ষ টাকা পেলেন। ওই টাকা তিনি এমনভাবে ভাগ করে পোস্ট অফিসে এবং ব্যাংকে আমানত করতে চান, মানে জমা করতে চায়, তাই না, যেন প্রতি বছর সুদ বাবদ তিনি কত 34,000 টাকা পান প্রতি বছর। এখানে যদি পোস্ট অফিসে এবং ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যদি হয় 6% এবং 5%, তবে তিনি কোথায় কত টাকা রাখেন সেটা আমাদের বের করতে বলেছে, মানে ব্যাংকে কত টাকা রাখেন আর পোস্ট অফিসে কত টাকা রাখেন। তো আমরা প্রথমে ধরে নিচ্ছি যে ব্যাংকে x টাকা রাখেন, ঠিক আছে। তা প্রথমে আমরা লিখব ধরি ব্যাংকে, এই যে ব্যাংকে, এবার ব্যাংকে বানানটা দিলাম। আচ্ছা এখানে ব্যাংকে বানানটা আমরা একটু দেখে নিই, এটা অনেস্কা দেওয়া আছে, চলো বানানটা একটু ঠিক করি আমরা। অনেস্কা ব্যাংকে, ধরি ব্যাংকে x টাকা রাখেন, ঠিক আছে। তাহলে দেখো তো, তাহলে অতএব পোস্ট অফিসে টাকা রাখেন, পোস্ট অফিসে টাকা রাখেন, পোস্ট অফিসে টাকা রাখেন কত টাকা, এই যে দেখো 6 লক্ষ টাকা মোট, তাহলে 6 5টা শূন্য, লক্ষ বলতে 5টা শূন্য, 4টা শূন্য 5টা, 6 লক্ষ থেকে ব্যাংকে টাকাটা বাদ দাও, বাকি টাকাটা পোস্ট অফিসে রেখেছে, এই টাকা রেখেছে পোস্ট অফিসে। এবার আবার দেখো ব্যাংকের সুদ বের করব, তা আমরা বের করবো এখন ব্যাংকের সুদ, ব্যাংকে কত টাকা সুদ পায়, ব্যাংকের সুদ। দেখো সুদের সূত্র PTR/100, আসলটা আমাদের এই যে x ইন্টু সময় কিন্তু 1 বছরের কথা বলেছে এখানে, 1 বছর সময়, প্রতি বছর সুদ বাবদ যে টাকা নেবে প্রত্যেক বছর, 1 বছরের সুদ। তাহলে দেখো এখানে সময়টা 1 বছর, আর ব্যাংকের যে সুদের হারটা 6% বলেছে 6, আর পার্সেন্টেজ বলে নিচ্ছে 100,
এটা হচ্ছে ব্যাংকের সুদ। তাহলে ব্যাংকের সুদ এটা। এবার আমরা বের করব পোস্ট অফিস সুদ, এত টাকা এবার বের করব, এবং পোস্ট অফিসের সুদ। পোস্ট অফিসের সুদ পাবো, দেখো আসলটা কত, 6,04,000,500, ঠিক আছে, গুণে 5টা শূন্য বসাবা, 6,00,000 মাইনাস x ইন্টু সময় 1 বছর। আর সুদের হার দেখো, পোস্ট অফিসের সুদের হারটা 5% বলেছিল, 5/100, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের কার সুদ, এটা পোস্ট অফিসের সুদ। এবার দেখো এখানে যে শর্তটা, এই দুই জায়গার যে মোট সুদ প্রতি বছরে টাকা তুলবে কত, 34,000 টাকা। তাহলে এই সুদটা আর এই সুদটা যোগ করে হবে আমাদের কত, 34,000। তাহলে এটা দেখো তো আমাদের, এটা ছিল এক্স, আর এখানে আমরা দেখতে পাচ্ছি 6x, এটা 6x/100 লিখতে পারবা। আর এখানে এটা আচ্ছা, এটা আমরা যোগ দিব, আর এটা 5 × 5টা আগে করে দিলাম, 6,00,000 মাইনাস x, ঠিক আছে, 6,00,000 মাইনাস x, আর নিচে হবে 100 সমান সমান এই দুটো সুদ মিলে আমাদের কত, 34,000 টাকা। এই যে বলেছি। তাহলে এখান থেকে আমাদের এক্সের মান বের করলে অ্যান্সারটা বেরিয়ে আসবে দুটোরই। চলো আমরা কী করবো, 100 দিয়ে গুণ করে দিই। তাহলে 100 দিয়ে গুণ করলে এটা 6x প্লাস এটা 5 দিয়ে গুণ করো, 5 × 6 = 30, ঠিক আছে। তাহলে এখানে একটা শূন্য বেড়ে গেল, তাহলে এখানে টোটাল শূন্য হবে আমাদের কটা, 6টা শূন্য, 4টা 5টা 6টা, 5x। এবার এদিকে 100 দিয়ে গুণ করলে এদিকে 34, 3টা শূন্য ছিল, আরও দুটো শূন্য বেড়ে যাবে। তো এটা আমাদের হয়ে গেল, এদিকে দেখো এটা আমাদের হয়ে গেল x, আর এটা এদিকে বিয়োগ হয়ে যাবে। তাহলে বিয়োগ করে দেখো, বিয়োগটা বুদ্ধিটা দেখো, এখানে কটা শূন্য আছে, এখানে 1 2 3 4 5, 5টা শূন্য, 1 2 3 4 5, 5টা শূন্য। তো 5টা শূন্য আমরা বসিয়ে দিই, 3টা 4টা 5টা। এবার দেখো আমরা কি, এটা থেকে এটা বিয়োগ হবে, তাহলে এখানে বিয়োগ হয়ে কত আসে দেখো, এটা আমাদের এই যে এটা থেকে এটা বিয়োগ হবে, এটা ওদিকে গিয়ে বিয়োগ হবে, তাহলে 34 আছে, এটা 30 আছে, তাহলে বিয়োগ 4টা পেয়ে যাবা। দেখো আমরা 1 2 3 4 5 মানে 4 লক্ষ, তাহলে ব্যাংকে টাকা রাখেন 4 লক্ষ টাকা, বাস একটা অ্যান্সার পেয়ে গেলাম। অতএব বলে দেবো ব্যাংকে টাকা রাখেন কত, 4 লক্ষ, 4 5টা শূন্য, এই যে এত টাকা ব্যাংকে রাখেন, এবং পোস্ট অফিসে টাকা রাখেন কত টাকা, এই যে টোটাল টাকা ছিল 6 লক্ষ, তাহলে 6 লক্ষ থেকে 4 লক্ষ বাদ দিয়ে দাও, এই যে দেখো 5টা শূন্য, তাহলে এটা এত টাকা পোস্ট অফিসে। বিয়োগ করে কত হবে, 6 লক্ষ থেকে 4 লক্ষ চলে গেলে 2 লক্ষ, তাহলে আমাদের এখানে 5টা শূন্য, 2 লক্ষ টাকা রাখেন পোস্ট অফিসে। তাহলে এই হলো আমাদের অ্যান্সার, ব্যাংকে টাকা রাখেন 4 লক্ষ টাকা, আর পোস্ট অফিসে টাকা রাখেন 2 লক্ষ টাকা, ঠিক আছে। 1 2 3 4 5, এই যে 5টা শূন্য হবে লক্ষতে। তাহলে এইভাবে অঙ্কটা করতে হবে। এবার দেখো 3-এর অথবা অঙ্কটা আমাদের এখানে বলছে, বকুলতলা গ্রামের পঞ্চায়েত সমিতির যেসব পরিবারে বিদ্যুৎ সরবরাহ এর সংযোগ নেই, মানে যেসব পরিবারে বিদ্যুৎ নাই, কারেন্ট নাই, তাদের বাড়িতে বিদ্যুৎ পৌঁছানোর পরিকল্পনা গ্রহণ করেন। এই গ্রামে 1200 পরিবারের বিদ্যুৎ সংযোগ নেই, মানে 1200টি পরিবার আছে যে বিদ্যুৎ নাই, কারেন্ট নাই। প্রতি বছর যদি পূর্ব বছরের তুলনায় 75% বিদ্যুৎহীন পরিবারের বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করা হয়। দেখো 75% কিন্তু বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে যাদের বাড়িতে বিদ্যুৎ ছিল না, কারেন্ট ছিল না। তাহলে এখানে কিন্তু বিদ্যুতের কি, যাদের বাড়িতে বিদ্যুৎ ছিল না তাদেরকে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা আস্তে আস্তে কমবে, কারণ এখানে প্রথমে ছিল 1200 পরিবার, যখন বিদ্যুৎ পৌঁছায় দিচ্ছে, কারেন্ট দিয়ে দিচ্ছে পরিবারে, তাহলে কি সেই বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা তো কমবে। তো এখানে দেখো হ্রাস পাবে, 75%টা কী আছে, হ্রাস আছে, আমাদের সূত্রে মাইনাস আসবে, ঠিক আছে। এটা কিন্তু বুঝতে হবে এই অঙ্কের ক্ষেত্রে, এটা অনেকে বুঝতে পারে না, এখানে প্লাস দেবো না মাইনাস হবে, এখানে কিন্তু মাইনাস হবে, যেহেতু এখানে কিন্তু বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কমবে, বিদ্যুৎ দিয়ে দিচ্ছে পরিবারে। আচ্ছা, তাই 2 বছর পর বকুলতলা গ্রামে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা কত হবে, তাই না। তাহলে যখন বিদ্যুতের সরবরাহ করছে, বিদ্যুৎ পৌঁছায় দিচ্ছে যাদের বাড়িতে বিদ্যুৎ নাই, তাহলে বিদ্যুৎ
কী আছে, আগে ছিল 1200টি পরিবার, তাহলে এখন কি কমে যাবে সংখ্যাটা, সেই পরিবারের সংখ্যাটা। তো দেখো, তো আমরা এখানে যেটা বের করবো অ্যান্সারটা, দেখো একবারে আমার অ্যান্সারটা হয়ে যাবে। আমরা বলবো যে 2 বছর পরে, 2 বছর পরে, ঠিক আছে, ওই গ্রামে বলে দেন, ওই গ্রামে বিদ্যুৎহীন কোন দিকটা আছে, বিদ্যুৎহীন, এই যে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা, পরিবারের সংখ্যা হবে 2 বছর পরে, পরিবারের সংখ্যা হবে। দেখো আমাদের বর্তমানে ছিল কত, 1200, এটা ছিল বর্তমানে, ঠিক আছে। এবার এখান থেকে দেখো কমবে 1 মাইনাস, যেহেতু বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে 75% প্রতি বছরে, তাহলে 75% দেখো এটা আমাদের মাইনাস আসবে, মানে সংখ্যাটা কমবে, বিদ্যুৎহীন যে পরিবারের সংখ্যাটা আস্তে আস্তে কমে যাবে, তাই না। 1200 থেকে কি পরিবারটা যেহেতু বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে, তাহলে 1200 সংখ্যা ছিল, তাহলে আস্তে আস্তে কি কমে যাবে আমাদের। তা 2 বছর পরে কমে কতটা হবে বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা, সেটা আমরা বের করছি। এই যে 2 বছর বলেছে সময়টা, এখানে আমরা 2 দিয়ে দেবো, এতটি পরিবার হয়ে যাবে তখন, তাই না, 2 বছর পরে। তো চলো এটা সরল করি, আমাদের অ্যান্সার চলে আসবে। সরলটা করবো এখন, 1200 থেকে যাবে এটা, আর এখানে দেখো এটা যদি করো ভগ্নাংশে যোগ বিয়োগ, তা তোমরা পেয়ে যাবে কত, এটা পেয়ে যাবা এই যে বিয়োগ করে 25, উপরে 25 আর নিচে 100, তার হোল স্কোয়ার, এতটি 1200, এটা দুবার গুণ করে নাও, 25/100 ইন্টু 25/100, এতটি, দুটো শূন্য আমরা কেটে দিলাম। এটা যদি আমরা দেখো সরল যদি করি, দেখো 25, এই যে 25 4 100, কাটাকাটি করলাম, 4 3 12, এবার এটা গুণ করে নাও, আমাদের থাকলো 25 আর 3, 25 3 কত 75। দেখো 2 বছর পর 75টি পরিবার থাকবে যাদের বাড়িতে বিদ্যুৎ থাকবে না, কারণ বিদ্যুৎ তো পৌঁছে দিচ্ছে না, ছিল প্রথমে 1200টি, আর যখন বিদ্যুৎ পৌঁছাচ্ছে বছরে 75% হারে দিয়ে দিচ্ছে বিদ্যুৎ, তাহলে কমে যাবে পরিবারের সংখ্যা, তখন বিদ্যুৎহীন পরিবারের সংখ্যা হয়ে যাবে 2 বছর পরে কতটি, 75টি। এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 4-এর অঙ্কগুলো, তো 4-এর 1-এর এবং 2-এর দুটোই অঙ্ক কিন্তু আমাদের আগের ক্লাসগুলোতে করানো হয়ে গেছে। তো চলো দেখো কোথায় তোমরা পাবা, আমি বলে দিচ্ছি তোমাদের। তো 4-এর 1-এর অঙ্কটা তোমরা পাবা পেজ নাম্বার 102 পাতার যে স্কুল 5 স্কুলটা আছে, সেখানে দেখবা 4-এর 1-এর অঙ্কটা, ঠিক আছে। এই ক্লাসটা আমাদের দেওয়া হয়ে গেছে আগের ক্লাসগুলো দেখো। আর 4-এর যে 2 নম্বরটা, 4-এর 2 নম্বর এই যে অঙ্কটা পাবা, তোমরা চলে যাবা পেজ নাম্বার 104 পাতার স্কুল 7, এই যে ক্লাসটা দেওয়া হয়েছে, এই স্কুলের যে ক্লাসটা 7 স্কুল, সেখানে দেখবা যে 4-এর যে 1-এর অঙ্কটা আছে, সেই অঙ্কটাই এই অঙ্ক, একই অঙ্ক আছে, তোমরা আগের ক্লাসগুলো তোমরা দেখবা, তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। তোমাদের যদি বের করতে অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাবা যে আমরা স্যার পাচ্ছি না খুঁজে, আমি কিন্তু আবার তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমার যে দেখতে পাচ্ছ যখন তোমার ভিডিওটা, তুমি আমার যে লোগোটা আছে ছবিটা, সেখানে গিয়ে ক্লিক করো, তোমরা ওখানে ক্লিক করলে পরে আমার চ্যানেলে চলে যাবা, সেখানে গিয়ে তোমরা দেখবা আমার প্লে লিস্টে চলে যাবা, প্লে লিস্টে গিয়ে যে ক্লাস 10 প্রশ্ন বিচিত্রা, ঠিক আছে, 2026, ঠিক আছে, 2026 তোমাদের মাধ্যমিক পরীক্ষা, তো 2026 আছে, তো 2026 বলে তোমরা দেখবা যে পরপর ভিডিওগুলো দেওয়া আছে, এক স্কুল থেকে শুরু করে এই যে আমরা 8 স্কুল অবধি দিচ্ছি, প্রত্যেকটা ক্লাসের ভিডিও তোমাদের দেওয়া হয়ে গেছে। তোমরা আগের ক্লাসগুলো যদি দেখো তোমরা বুঝতে পারবে, ঠিক আছে, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিবা। এবার দেখো 5-এর অঙ্কটা, তো এখানে 5-এর অঙ্কটা বলছি, তোমাদের বিদ্যালয়ে চৌবাচ্চায় 2টি নল আছে, 2টি নল দিয়ে চৌবাচ্চাটি 11.1/9 মিনিটে পূর্ণ হয়। যদি নল দুটি আলাদাভাবে খোলা থাকে তবে চৌবাচ্চাটি ভর্তি করতে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেয়। প্রত্যেকটি নল চৌবাচ্চাটিকে পৃথকভাবে কত সময় পূর্ণ করবে সেটা আমাদের বের করতে বলেছে। তো এখানে যে বলেছে যে একটি নল অপর নলটি থেকে 5 মিনিট বেশি সময় নেবে চৌবাচ্চাটা ভর্তি করতে, তাহলে আমরা ধরে নেব যে অপর নলটি, এই যে অপর নলটি থেকে বেশি বলেছে, তাহলে অপর নলটিকে ধরে নাও যে x মিনিটে চৌবাচ্চা ভর্তি করবে। আমরা প্রথমে লিখব ধরি অপর, এখানে 2টি নল আছে, একটা নাম অপর নল দিলাম, একটা নাম একটি নল দিয়ে দেব, অপর নলটি চৌবাচ্চা, ঠিক আছে, অপর নলটি চৌবাচ্চা পূর্ণ করে x মিনিটে, আমরা ধরে নিলাম।
তাহলে দেখো অতএব একটি নল চৌবাচ্চা পূর্ণ করে, ঠিক আছে, অপর নলটির চেয়ে 5 মিনিট বেশি সময় নেয়। তাহলে এই হবে একটি নলের সময় লাগবে x+5 মিনিট। এত মিনিটে ভর্তি করবে চৌবাচ্চাটা। এবার দেখো তো অপর নলটি x মিনিটে, ঠিক আছে, এই যে x মিনিটে পূর্ণ করে কত অংশ? চৌবাচ্চার 1 অংশ। অপর নলটি x মিনিটে পূর্ণ করে 1 অংশ, সম্পূর্ণ চৌবাচ্চা ভরে দিচ্ছে মানে 1 অংশ, এটাই বলতে পারবো। তাহলে অপর নলটি 1 মিনিটে কতটা পূর্ণ করবে? তাহলে 1 মিনিটে পূর্ণ করবে, এই যে 1 মিনিটে পূর্ণ করবে 1/x অংশ। এবার আমরা চলে যাব কিসে? একটি নল x+5 মিনিটে পূর্ণ করে 1 অংশ। তাহলে একটি নল 1 মিনিটে পূর্ণ করে 5+5 অংশ। এবার দেখো দুটি নল একসঙ্গে, লিখব দুটি নল একসঙ্গে দেখো 1 মিনিটে পূর্ণ করে, 1 মিনিটে পূর্ণ করে, দুটো যোগ হয়ে যাবে 1/x + 1/x+5 এত অংশ, তাই না? 1 মিনিটে পূর্ণ করবে এত অংশ, যেখানে অংশই দিতে হবে, কারণ এই যে অপর নলটি 1 মিনিটে করে 1/x, আর একটি নলটি 1 মিনিটে করছে কত? 1 মিনিটে করছে 1/x+5। তাহলে দুটি নল একসঙ্গে 1 মিনিটে এই দুটো যোগ হয়ে যাবে। তো এখানে যোগ করে নাও x × x+5, আর এখানে চলে আসবে x+5, এখানে চলে আসবে আমাদের x, এর ভগ্নাংশ যোগ অংশ, এটা 2x + 5, এখানে গুণ করে নাও, এটা s² + 5x এত অংশ। আচ্ছা, এই কথাটাকে যদি আমি ঘুরিয়ে বলি, ঠিক আছে, এই যে দুটি নল একসঙ্গে এত অংশ পূর্ণ করবে, যে এত অংশ আমরা বলবো এখানে দেখো দুটি নল একসঙ্গে করে দিলাম, একসঙ্গে এত অংশ 2x + 5/s² + 5x এত অংশ পূর্ণ করে 1 মিনিটে, ঠিক আছে, 1 মিনিটে। আচ্ছা, তাহলে 1 অংশ পূর্ণ করবে কত? 1/, এটা নিচে নেমে যাবে ওয়ার্কিং নিয়ম, 1/, এটা এত অংশ এত মিনিটে, এটা কিন্তু মিনিটে সময়টা বের করছে। টোটাল 1 অংশ যে পূর্ণ করবে দুটি নল মিলে একসঙ্গে 1 অংশ মানে সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ করবে, সময় লাগবে এত মিনিটে। একে তোমরা একটু সাজিয়ে নাও, এটা উপরে চলে যাবে, তাহলে এখানে s² + 5x, আর নিচে পেয়ে যাবা 2x + 5 এত মিনিটে। তার সম্পূর্ণ চৌবাচ্চা পূর্ণ করতে দুটি নলের সময় লাগছে কিন্তু এত মিনিট। আর আমাদের এই সময়টা দেওয়া আছে আবার, তাই না? দুটি নল যে চৌবাচ্চা পূর্ণ করবে আমাদের সময়টা কিন্তু প্রশ্ন বলে দিয়েছে। কত বলেছে? এই যে এখানে প্রশ্ন বলে দিয়েছে 11/1/9 মিনিট। তাহলে এই সময়টা হচ্ছে 11/1/9 মিনিট। তাহলে এবার আমরা শর্তটা সাজাবো। তো দেখো, তাহলে অতএব আমরা বলতে পারবো এই যে s² + 5x/2x + 5, এই সময়টা হচ্ছে কত? 11/1/9, তাহলে বা s² + 5x/2x + 5, এটাকে সরল করে নাও। এটা যদি সরল করে নাও তাহলে দেখো কত পাবা? 11×99, আর এদিকে 100/9 পেয়ে যাবা। এবার বর্গগুণ করো, 9s², 9 পাচ্ছে 45x, আর এদিকে হয়ে যাবে 200x,
এটা 500। 9x², এটা এদিকে বিয়োগ হয়ে কত যাবে দেখো 155x -500। এবার আমরা ফ্যাক্টর করব। 9x² দেখো তো আমরা 180x প্লাস 25x নিলাম। 180 থেকে 25 বিয়োগ করো 155 পেয়ে যাবা 25x, আর গুণ করো, এটা যেটা গুণ করে যা পাবা এই দুটো গুণ করে তাই হবে। ঠিক আছে, তোমার এখানে মনে রাখবা ফ্যাক্টরটা ভাঙবে 180 আর 25, 180 আর 25 মনে রাখবা, এভাবে কিন্তু মিডিল ফ্যাক্টরটা ভেঙে যাবে। তাহলে এখানে আমরা 9x কমন নিব, তাহলে x মাইনাস 9 2 18 0, এটা 20 হয়ে যাবে প্লাস, আচ্ছা সরি এখানে আমরা 500টা লিখে নিই, আমাদের 500টা ছুটে গেছে, 500 = 0। আর এখানে দেখো এখানে কমন নিব আমরা কত 25, তাহলে এখানে x মাইনাস এটা 25 দিয়ে ভাগ করলে কত হবে 20 হবে। ওকে, আচ্ছা এবার দেখো এখানে বা আমাদের এই যে এটা মিলে গেছে, তাহলে আমরা এখানে x মাইনাস 20 ইন্টু 9x প্লাস 25 = 0। তাহলে দেখো এটা তো আমাদের ঋণাত্মক মান চলে আসবে, তো আমরা ধনাত্মক মান নিব, তাহলে অতএব x মাইনাস 20 = 0। আমরা এখানে লিখব ধনাত্মক মান নিয়ে, ধনাত্মক মান নিয়ে। ঠিক আছে, ঋণাত্মক মানের প্রয়োজন পড়বে না, আমরা ধনাত্মক মানটা নিব। তাহলে x সমান কত পেয়ে যাবো 20। তাহলে দেখো আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি। আমাদের এটা বলেছিল যে প্রত্যেকটি নল চৌবাচ্চাটিকে পৃথকভাবে কত সময় পূর্ণ করবে। তাহলে আমরা অতএব লিখে দিই, এটা হচ্ছে আমাদের অপর নলটি, অতএব অপর নলটি চৌবাচ্চা পূর্ণ করে, চৌবাচ্চা পূর্ণ করবে, চৌবাচ্চা পূর্ণ করবে কত করবে 20 মিনিটে, এবং একটি নল চৌবাচ্চা পূর্ণ করবে কত দেখো, এই যে 20 + 5 = 25 মিনিটে। ঠিক আছে, তাহলে এইভাবে অঙ্কটা হবে, তোমরা এইভাবে করে নেবা। এবার দেখো 5-এর অথবা অঙ্কটা। তাহলে এখানে 5-এর অথবা অঙ্কটা বলেছে জোসেফ ও কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট সময় কম নেয় কুন্তলের চেয়ে। তাহলে দেখো জোসেফ তাড়াতাড়ি জিনিসটা তৈরি করে, জোসেফের সময়টা কম লাগে, আর কুন্তলের সময়টা কিন্তু বেশি লাগে। কুন্তলের চেয়ে 5 মিনিট সময় কম নিচ্ছে জোসেফের, তাই না, জোসেফের সময়টা কম লাগে। আচ্ছা 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টা জিনিস বেশি তৈরি করছে। এখানে জোসেফের দক্ষতা বেশি আছে কাজের, এই জন্য এই বেশি জিনিস তৈরি করছে জোসেফ, কুন্তলের চেয়ে বেশি করছে। তাহলে কুন্তল ওই সময় কটি জিনিস তৈরি করবে, তাই না, ওই সময় মানে 6 ঘন্টায় কটি জিনিস তৈরি করবে। আচ্ছা এখানে দেখো আমরা এখানে ধরে নিব যে প্রথমে কুন্তলকে ধরবো, যেহেতু কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করছে জোসেফ, তাহলে কুন্তলের চেয়ে বেশি করছে, তা কুন্তলকে আমরা ধরে নেব, তাই না। তা আমরা লিখব ধরি কত ঘন্টায়, 6 ঘন্টার কথা বলেছে, 6 ঘন্টায়। ঠিক আছে, ধরি 6 ঘন্টায় কুন্তল জিনিস তৈরি করে, সমান XT। ঠিক আছে, কুন্তলে ধরে নিলাম। তাহলে দেখো অতএব 6 ঘন্টায় বা জোসেফ জিনিস তৈরি করবে, জোসেফ তৈরি বেশি করবে। দেখো কুন্তলের চেয়ে কটি জিনিস বেশি তৈরি করছে 6টি, তাহলে জোসেফ তৈরি করবে x + 60, এতটি করবে জোসেফ। এখন দেখো এই যে দেখো 6 ঘন্টায় কুন্তল যদি জিনিস তৈরি করে XT, তা আমরা বলবো কুন্তল XT জিনিস তৈরি করে ক ঘন্টায়, 6 ঘন্টায়। তা আমরা লিখবো কুন্তল, কথাটাকে ঘুরিয়ে বলছি, কুন্তল XT জিনিস মানে শেখার হবে, XT জিনিস তৈরি করে সমান 6 ঘন্টায়।
তাহলে কুন্তল একটি জিনিস তৈরি করে কত ঘন্টায়, এটা একটি জিনিসে কি, তাহলে একটি জিনিস তৈরি করতে যে 6 ঘন্টা লাগে, তাহলে একটি জিনিস তৈরি করতে কম সময় লাগবে, তার জন্য আমাদের বাই হয়ে যাবে ঐকিক নিয়মে, তাহলে এত ঘন্টায়। একটি নিয়ে সম্পর্ক বলেছে, তার জন্য আমরা একটি বের করবো 2 ক্ষেত্রে। এবার আমরা জোসেফের বের করব। জোসেফ x+60 জিনিস তৈরি করে 6 ঘন্টায়, ঠিক আছে। তাহলে জোসেফ একটি জিনিস তৈরি করে কত ঘন্টায়, 6/x+6 ঘন্টায়। এখন দেখো এখানে যে শর্তটা বলেছে, আমাদের জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট সময় কম নেয়। কুন্তলের চেয়ে সময়টা কম লেগেছে, এই সময়টা কম আছে, কুন্তলের সময়টা বেশি আছে। তাহলে দেখো শর্তটা কীভাবে হবে, এই যে দেখো বেশি কার আছে, কুন্তলের, তাহলে কুন্তলের সময়টা আগে দিলাম মাইনাস, আর কম সময়টা পরে দিলাম জোসেফের সময়টা। এই যে এদের মধ্যে যে পার্থক্যটা কত বলে, এদের মধ্যে পার্থক্যটা বলেছে 5 মিনিট, এরা তো ঘন্টায় আছে। তাহলে এই যে দেখো 5 মিনিটকে আমরা ঘন্টা করে নেব, তাহলে 5 মিনিটকে যদি ঘন্টা করো, ঠিক আছে, 5 মিনিটকে ঘন্টা করলে মিনিটকে 60 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে। তাহলে মিনিটকে ঘন্টা করলে কততে ভাগ করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। চলো আমরা এটাকে সরল করে এখান থেকে কি করব, আমরা এক্সের মান বের করব। তাহলে এখানে কাটাকাটি করতে পারো, এখানে 5 একে 5, এটা 12 5 60 হবে, 12 পেয়ে যাবা। এবার আমরা ভগ্নাংশে যোগ বিয়োগ করব। তাহলে এখানে যদি আমরা লসাগু করি, তাহলে x × x+6 এটা পেয়ে যাবে। দেখো এটা আমাদের x মিলে গেল, তাহলে 6 দিয়ে এটা গুণ করে নেবা, এটা 6 দিয়ে গুণ করলে 6x + 6 6 36 মাইনাস এটা মিলে গেল, তো এটা আমাদের 6x হয়ে যাবে। দেখো এটা কিন্তু কেটে যাচ্ছে, এখানে 1/12। তাহলে আমাদের দেখো আমরা যদি বর্জ্য গুণন করি, আচ্ছা বর্জ্য গুণ পরে করছি, এটা আমরা গুণ করে নিলে পরে s² + 6s পেয়ে যাবা, আর এখানে 1/12। ওকে, আচ্ছা এখানে যদি আমরা বর্জ্যগুণ করি এবার, তাহলে s² + 6x সমান আর 12 আর 36 গুণ, 12 6 72 2, আর 12 3 36, 36 আর ওদিকে 7, 36 আর 7 এটা যোগ করবা, এটা পেয়ে যাবে কত 36, আর 36 এদিকে 4 দাও, 36 4 হচ্ছে 40, আর 3 43 পেয়ে যাবা। ওকে, 36 আর 7, এই যে দেখো 7 6 13 3, আর ওদিকে 3 আর 1 4, তাহলে 432, 36 12 গুণ করে কত পেয়ে গেলাম, 432। এবার আমরা ফ্যাক্টরটা করার চেষ্টা করব। তাহলে ফ্যাক্টরটা আমরা কোথায় করব, আমরা এই জায়গায় দেখাবো, এইখানে দেখো দেখাচ্ছি আমরা। তাহলে আমরা বাঁদিকে নিয়ে আসো সবাই, s² + 6x, আর এটা 432 বাঁদিকে নিয়ে এসে মাইনাস হয়ে যাবে, -432 = 0। s² + 24x - 18x, ঠিক আছে, এটা মনে রাখবা। 24 আর 18 ভাঙবে আমাদের ফ্যাক্টরটা, এটা বিয়োগ করো 6x পেয়ে যাবা, আর এটা গুণ করলে এটা গুণ করে যা পাবা তাই পাবা, ঠিক আছে। 24 18 গুণ করে 432, আর এখানে -432 = 0। আচ্ছা তাহলে দেখো তো, তো ঠিক আছে, তোমাদের মনে রাখতে হবে ফ্যাক্টরটা ভাঙবে 24x - 18x, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতেই হবে, যেহেতু বড় সংখ্যাটা আছে। এটা লসাগু করলে তোমরা বুঝতে পারবা, তা আমি একবারে তোমাদের লিখে দিলাম। এবার আমরা কমন নিব, এখান থেকে x কমন নিলে পরে x + 24, আর এখানে -18 কমন নেবা, তাহলে এখানে x মাইনাসে প্লাস হয়ে যাবে এটা, আর এটা তোমরা 18 দিয়ে ভাগ করবা, এটা 24-এ পাবা, = 0। x + 24, আর এখানে x - 18 = 0। তো আমরা কী করবো, ধনাত্মক মানটা নেব, এটাকে বাদ দিয়ে দেবো, তো আমরা লিখব ধনাত্মক মান নিয়ে, ধনাত্মক মান নিয়ে আমরা x - 18টাকে 0 করে নেব। তাহলে এখান থেকে আমরা x-এর মানটা কত পেয়ে যাবো, আমরা পেয়ে যাবো 18। ওকে, তা দেখো আমাদের অ্যান্সার চলে যাচ্ছে। আমাদের বলেছিল যে কুন্তল ওই সময় কটি জিনিস তৈরি করবে, তারা কুন্তল দেখো, কুন্তল 6 ঘন্টায় ওই যে এক্সট্রা জিনিস তৈরি করতো, আমরা পেয়ে গেলাম 18টি জিনিস তৈরি করবে। তাহলে এখানে অতএব দিয়ে লিখে দেবো, অতএব কুন্তল ওই সময় বলতে ওই 6 ঘন্টায়, ওই সময়ে কত 18টি জিনিস তৈরি করবে, 18টি জিনিস তৈরি করবে, ঠিক আছে। করবে মানেটা ঠিক করলে কি করবে,
ঠিক আছে, এই ছিল আমাদের অ্যান্সার। অ্যান্সার হবে 18টি। তো এভাবে তোমরা অঙ্কটা করো, খুবই ভালো অঙ্ক, তোমরা বুঝতে পারবা। এবার দেখো 6 অঙ্কটা আমাদের বলেছি x/y = a+2/a-2। এত যদি হয় তাহলে আমাদের প্রমাণ করতে বলেছে s² - y² + y² = 4a/a² + 4। এটা আমাদের প্রমাণ করতে হবে, মানে এর মানটা হবে এটা। তো দেখো আমরা এটাকে সলভ করি, আমরা এটাকে প্রমাণ করতে পারবো। ঠিক আছে, এটাকে সলভ করবো, দেখবা যে এটা চলে আসবে, দুটোই চলে আসবে। তো দেখো আমরা কীভাবে সরলটা করছি, লক্ষ্য করো প্রমাণটাকে দেখি একটু বুঝতে পারবা। যেখানে s² আছে, y² আছে, তো আমরা বুঝতে পারছি যে আমাদের কী করতে হবে, বর্গ করতে হবে, s² y² নিয়ে আসতে হবে। তা চলো আমরা উভয় পক্ষে বর্গ করে নিই। তাহলে আমরা যদি বর্গ করি, দেখো তাহলে বর্গ করলে আমরা কী হবে, s² হয়ে যাবে, আর এখানে y² হয়ে যাবে, আর এখানে a+2 তার হোল স্কোয়ার, a-2 তার হোল স্কোয়ার, উভয় পক্ষে আমরা বর্গ করে দিলাম। এবার আমরা কী করবো, দেখো বাঁদিকে যেভাবে আছে সেভাবে তৈরি করে দেবো। এটা যোগভাগ প্রক্রিয়া করেছে, তাহলে আমরা এখানে করে দেবো, দেখো s² - y², একদম দেখে করে নাও, s² + y²। আচ্ছা, কী করা হয়েছে একটু বলি। এটাকে যোগভাগ প্রক্রিয়া বলা হয়। যে লবের সঙ্গে দেখো লব থেকে হর বিয়োগ, যে লব থেকে হর বিয়োগ, আবার লবের সঙ্গে হর যোগ, এটাকে যোগভাগ প্রক্রিয়া বলা হয়। যেভাবে বাঁদিকে করবো একইভাবে ডান দিকে করবো। তো এই যে লব থেকে হর বিয়োগ করেছি, তাহলে এখানে লব কে আছে, লব আছে a+2, এটা লব, উপরেটাকে লব বলে, নিচেটাকে হর বলে। তার লব থেকে এই যে হর বিয়োগ a-2 তার হোল স্কোয়ার। আর দেখো নিচে আবার লবের সঙ্গে হর যোগ, তা আবার এখানে লব লিখবো, হচ্ছে লবটা, লবের সঙ্গে হরটা যোগ a-2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো এটাকে দেখে যেটা বসিয়ে দিলাম, আর এটা যেভাবে করা হয়েছে একইভাবে এটাকেও সেভাবে করে দিলাম আমরা। এটা তো দেখো মিলে গেছে, এখন এটাকে সরল করে এটা নিয়ে আসতে হবে। দেখো এটা একটা সূত্র আছে, a+b তার হোল স্কোয়ার - a-b তার হোল স্কোয়ার, এটা একটা সূত্র আছে, এটা একটা সূত্র আছে। দুটো সূত্র এখানে কাজে লাগবে, আমি দুটো সূত্র এখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথম যে সূত্রটা আমাদের কাজে লাগবে সেটা হচ্ছে 4ab সূত্র। 4ab সূত্রটা তোমাদের জানতে হবে, a+b তার হোল স্কোয়ার - a-b তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা কাজে লাগবে। আর দ্বিতীয় সূত্রটা কাজে লাগবে 2 × a² + b² সূত্র। এটা হচ্ছে আমাদের a+b তার হোল স্কোয়ার প্লাস a-b তার হোল স্কোয়ার। ঠিক আছে, শুধু এখানে প্লাস মাইনাসের পার্থক্য। এটা 4ab সূত্র, এটা 2 × a² + b² সূত্র। এটাকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ বলা হয় এই সূত্রটাকে, আর এই সূত্রটাকে বলা হয় দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ। চলো আমরা অ্যাপ্লাই করে দিই। দেখো এই সূত্রটা এত মিলে গেছে, আমরা 4ab লিখে দেবো। তারা উপরে লিখবো 4a, তো a আছে আর b হচ্ছে 2, আর নিচে 2 × a² + b², 2 × a², a হচ্ছে আমাদের এই a² + b², b হচ্ছে 2। দেখো এবার সলভ করো, এখানে 2 কেটে দাও, তার উপরে আমরা 4a পেয়ে গেলাম, আর নিচে এটা a² আর 2 এর স্কোয়ার আমরা কত করে দেবো, 4 করে দেবো। দেখো তো আমাদের প্রমাণটা মিলে গেছে, এর মানটা এটা দেখাতে বলেছিল, তো আমরা এখানে লিখে দেবো প্রুভড, প্রমাণ করে দিলাম। এবার দেখো 6 অথবাটা, এটা আমাদের দ্বিঘাত করণীয় অঙ্ক আছে, আমাদের সরল করে মান বের করতে বলেছে। তো চলো আমরা সরল করি। তো প্রথমে তো আমরা হর করণীয় নিরসন করব। তো দেখো হর করণীয় নিরসন নিয়মটা, প্রথমে যে পার্টটা আছে এটাকে দেখে লিখে দাও। আমাদের আছে √3 + √2, উপরে √5 আছে আর নিচে √3 + √2। এখন করবা কি, যেটা আছে তার বিপরীত সাইন দিয়ে গুণ করো। ঠিক আছে, যেটা থাকবে তার বিপরীত সাইন, তাহলে এখানে বসাতে হবে √3 - √2, এইভাবে করে সবগুলো করো। তাহলে উপরে আমাদের থেকে যাবে কি 3√3, আর নিচে 2√2 + 2√5 গুণ হবে √2 2√2, বলছে √2 আছে এখানে। ঠিক আছে, আচ্ছা √2 - √5, এখানে গুণ হবে √2 - √5। ওকে, চলে এসো পরেরটা, প্লাস আছে, আমরা রেখে দেবো 2√2, এটা আছে 2√2, আর নিচে আছে √3 + √5 গুণ হবে √3 - √5, তারপর √5 দেবো, সবগুলো রুট আছে, √5 উপরে √3 - √5। আচ্ছা চলো আমরা গুণগুলো করি। এটা যদি গুণ করো, দেখো √5 আর √3, 5 × 3 = 15, তাহলে যে করণের মধ্যে 15 পেয়ে যাবা। আর এটা দেখো 5 × 10, করণের মধ্যে 10 পেয়ে যাবা। এভাবে করণের গুণ হয়। আর নিচে দেখো এটা তো সূত্র পড়ে যাবে, এটা সব ক্ষেত্রে দেখবা দ্বিঘাত করণের ক্ষেত্রে এই নিচের পার্টটা সূত্র পড়ে যায় যখন হর করণীয় করবা। ঠিক আছে, মিশ্র দ্বিঘাত করণীর হর করণীয় তখন সবসময় এটা a + b - b আসবে, তখন a² - b² তোমরা লিখে দেবা, a² -
বি স্কোয়ার, এখানে গুণ, এখানে আমাদের 3√6 হবে মাইনাস 3 এটা 15 পেয়ে যাবা, আর এখানে √2 তার স্কোয়ার মাইনাস √5 তার স্কোয়ার প্লাস, এবার এখানে গুণ করা, এখানে আমরা পেয়ে যাবো 2 এটা 6 হয়ে যাবে মাইনাস 2 এটা আমরা পেয়ে যাবো 5 দিয়ে 10, আর নিচে হয়ে যাবে আমাদের এ স্কোয়ার মাইনাস বি তার স্কোয়ার। আচ্ছা চলো এবার আমরা কি করব, সরল করব, উপরে তো বসে যাবে, উপরের কোনো কাজ নয়, আর নিচে দেখো এটা 3 পাবা, এটা 2 পাবা, স্কোয়ারের জন্য রুটটা উঠে যায়, এখানে আমরা বসিয়ে দেবো যেটা আছে, আর এখানে 2 হবে, এটা 5 হয়ে যাবে -5 বসিয়ে দিলাম আমরা যেটা আছে, নিচে 3 এটা -5 হয়ে যাবে। আচ্ছা এখানে দেখো, এখানে তো আমাদের বিয়োগ হয়ে 1, তাই না, 3 থেকে 2 চলে গেলে 1, তাহলে আমাদের থেকে গেলো শুধু √15 মাইনাস √10 মাইনাস, এখানে দেখো তোমরা এই যে হরে বিয়োগ করে এটা পেয়ে যাবো -3 পেয়ে যাবা, এটা 2 হবে না, -3 হবে, আর উপরে 3 কমন নিয়ে নাও, √6 এটা √15, এবার এখানে দেখো -2 পাবা, এই যে 5 থেকে 3 বাদ মাইনাস, 5 বাদে চিহ্ন মাইনাস হবে, উপর থেকে 2 কমন নিয়ে নাও, √6 মাইনাস 2 থাকবে না, এটা আমাদের √10, এখন আমরা এখানে 3 কেটে দিতে পারবো, এখানে 2 আর 2 কেটে দিতে পারবো, √15 মাইনাস √10, দেখো মাইনাস মাইনাসে এটা আমাদের প্লাস হয়ে গেল, তাহলে যে প্লাস হয়ে গেল তো এটা আমাদের √6 মাইনাস √15 বসে গেল, প্লাস থেকে গেলে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসে যাবে, আর এইখানে দেখো প্লাস মাইনাসে এটা মাইনাস হয়ে গেল, এটা মাইনাস, তাহলে -√6 মাইনাস দিয়ে গুণ হচ্ছে -√6, আর মাইনাস মাইনাসে প্লাস, দেখো এই যে মাইনাস মাইনাসে প্লাস √10, এইভাবে সরলটা করবা। এখন দেখো তো এই যে প্লাস √15 আর মাইনাস √15 তোমরা কেটে দিতে পারবা, -√10 প্লাস √10 এটা তোমরা কেটে দিতে পারবা, প্লাস √6 মাইনাস √6 এটার সঙ্গে এটা কেটে যাচ্ছে, সব কেটে গেল, তাহলে অ্যান্সার তোমরা 0 পেয়ে গেলা, এটাই আমাদের অ্যান্সার। এবার দেখো 7 অঙ্কটা, এটা আমাদের উপপাদ্য আছে, তা দেখো এটা উপপাদ্য 32 নম্বর উপপাদ্য দেখতে পাচ্ছি, এটা তো উপপাদ্যটা আমরা পড়ব। এখানে বলছে প্রমাণ করো যে ব্যাস নয় এইরূপ কোনো জে এর উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব যেটিকে সমদ্বিখণ্ডিত করে, এটা আমাদের প্রমাণ করতে হবে। এটা আমরা দেখো অঙ্কতে খুব কাজে লাগাই, খুব ব্যবহার হচ্ছে অঙ্কতে, তো এটাই আমরা প্রমাণ করে দেখাবো আজকে। দেখো তো চলো ছবি এঁকে প্রশ্নটা আরও ভালো করে বুঝবো। তা আমরা প্রথমে তাকে বৃত্ত তৈরি করব, এই যে আমাদের একটা বৃত্ত, এই যে দেখো, তাহলে ব্যাস নয় এইরূপ কোনো একটা জে নেব, এখানে আমরা একটা কেন্দ্রবিন্দু নিয়ে নিলাম, কেন্দ্রবিন্দু ও নাম, আর এখানে একটা জে তৈরি করলাম, এই যে এ বি, এ বি আমাদের জে। এবার এই যে এর উপর কেন্দ্র থেকে আমাদের কি বলেছে, লম্ব, কেন্দ্র থেকে যে লম্ব সরলরেখা, ওকে, এর নাম কি দেবো, এটার নাম আমরা ওডি দিয়ে দিলাম। এই যে ওডিটা এ বির পর লম্ব আছে, এটা প্রশ্নে বলে দিয়েছে, তাহলে এভাবে যেহেতু কেন্দ্রগামী লম্ব সরলরেখা, তাই না, যদি হয় তাহলে সেই যেটাকে কি করবে, সমদ্বিখণ্ডিত করবে, মানে এডি সমান সমান ডিবি, এটা প্রমাণ করতে হবে, এই এডিটা আর ডিবিটা সমান হবে। ওকে, এই ছিল আমাদের প্রশ্নের। তো প্রশ্ন অনুযায়ী যে জিনিসগুলো আমরা নিয়েছি আমরা এটা ধরি দিয়ে লিখবো, কারণ আমাদের ও এ বি সি ছিল না, তো চলো আমরা লিখব ধরি। এখানে লিখি ধরি ও কেন্দ্রীয় বৃত্তের, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি হলো ব্যাস নয়, ঠিক আছে, ব্যাস নয় এইরূপ ব্যাস নয় এইরূপ একটি জে, ঠিক আছে, এইরূপ একটি জে, এবং দিয়ে বলবো আমরা যে এবং এখানে কি এই যে ওডিটা লম্ব আছে, ওডি কার পর লম্ব আছে, ওডি লম্ব এ বির পর, এটা কিন্তু প্রশ্ন অনুসারে বলেছে, প্রশ্নে যেটা বলেছে সেটাই আমরা কিন্তু ধরে দিয়ে লিখে দেবো। ওকে, তার লম্ব হলে পরে এই কোণগুলো কী হবে, 90 ডিগ্রি হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো, এটা ইমপ্লাইজ করবে এই যে ওডি, এখানে বলবো ওডি, তাহলে ওডি
এ সমান সমান ওডিবি ওডিবি, এটা হবে 90 ডিগ্রি। ঠিক আছে, এগুলো প্রশ্ন অনুসারে। তাহলে প্রশ্ন অনুসারে যেটা আমাদের আছে, প্রশ্ন অনুসারে আমরা বলে দিলাম, যেগুলো যেগুলো ছিল সেগুলো আমরা ধরে নিয়েছি। এখন আমাদের কি করতে হবে, আমাদের দেখো কী প্রমাণ করতে হবে সেটা আমরা লিখব। তা আমরা লিখব প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে যে, দেখো প্রমাণ করতে হবে এই যে আমাদের যে ব্যাস এরকম যের উপর কেন্দ্রগামী যে লম্ব সরলরেখা ওডিটা, সেই যেটাকে সমদ্বিখণ্ডিত করবে, মানে এডি সমান সমান ডিবি হবে, এটা প্রমাণ করতে হবে। মানে আমাদের প্রমাণটা এখানে দরকার, এডি সমান সমান ডিবি। এই দেখো এডি সমান সমান ডিবি, এই দুটো অংশ আমাদের সমান হবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, এটা প্রমাণ করার জন্য আমাদের অঙ্কন প্রয়োজন পড়বে। তাহলে আগে আমরা অঙ্কনটা করে নেব। তাহলে অঙ্কন বলে হেডিং করলাম। দেখো অঙ্কনটা কী জিনিস ছবিতে দেখাই। তো এখানে দেখো কিছু নাই, খুব সহজ আছে, ও এ আর ও বি শুধু যুক্ত করব। তো চলো আমরা ও এ আর ও বি, এই যে ও এ আর ও বি আমরা এখানে যুক্ত করব। তো এখানে লিখে দিই যেটা করলাম, ও কমা এ এবং ও কমা বি যুক্ত করলাম, যুক্ত করলাম, বাস যেটা করলাম ছবিতে সেটাই লিখে দিলাম। খুব সহজ প্রমাণটা আছে, ছোট প্রমাণ, একটু ভালো করে দেখো, তোমরা বুঝতে পারবা। এবার আমরা চলে আসবো প্রমাণ। এবার প্রমাণ বলে আমাদের হেডিং। দেখো প্রমাণটা করার জন্য আমাদের প্রথমে করতে হবে কি, এই যে দুটো সমকোণী ত্রিভুজ আমরা পেয়েছি, এটা তো 90 ডিগ্রি কোণ আছে, তো দুটো সমকোণী ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ দেখাবো। তাহলে দুটো ত্রিভুজ আমরা তুলে নিচ্ছি। তো এখানে ত্রিভুজ আমরা নেব এ ও ডি, ত্রিভুজটা এ ও ডি নাম দিলাম, ও আর এই ত্রিভুজের নামটা আমরা বিওডি বলে দেব, বিওডি এর। এখন দুটো ত্রিভুজকে সর্বসম দেখাতে গেলে আমাদের দুটো ত্রিভুজ থেকে 3টি শর্ত সমান দেখাতে হবে। তো চলো 1 নম্বর শর্ত আমরা দেখাই। দেখো ওডি যে বাহুটা আছে, যে ওডি বাহুটা সাধারণ বাহু, দুটো ত্রিভুজের একই বাহু, তাহলে ওডি বাহুকে বলবো সাধারণ বাহু, সাধারণ বাহু। দেখো একটা শর্ত আমাদের হয়ে গেল। 2 নম্বর শর্ত, 2 নম্বর শর্ত তোমরা ও এ আর ও বি সমান বলতে পারবা। ও এ সমান সমান ও বি, এরা কেন সমান, কারণ এরা একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধের জন্য সমান। 2 নম্বর গেল, চলে এসো 3 নম্বরে। 3 নম্বরে দেখো তো, এই যে আগে একটা প্রমাণ করলাম, এই দুটো কোণ কি সমকোণ 90 ডিগ্রি। তাহলে এই যে দুটো কোণ দিয়েছিলাম, কোণ ও ডি এ সমান সমান কোণ ও ডি বি, এদের মান 90 ডিগ্রি সমকোণ, তাই না? তাহলে দেখো আমরা পেয়ে গেলাম দুটো ত্রিভুজ থেকে 3টা শর্ত সমান। তাহলে অতএব দিয়ে আমরা বলে দেবো এই দুটো ত্রিভুজ কি সর্বসম। তাহলে ত্রিভুজ এ ও ডি সর্বসম চিহ্ন এইভাবে দেবা, ত্রিভুজ বি ও ডি সর্বসম হয়ে গেল। এখন দেখো এই দুটো ত্রিভুজ সর্বসম, তা আমরা সর্বসম ত্রিভুজে অনুরূপ বাহু সমান হয়, তা এখন আমরা বলে দেবো সহজে এডি সমান সমান ডিবি। তাহলে অতএব এডি সমান সমান ডিবি, এটাই তো আমাদের প্রমাণ করতে হবে। যেটা যদি প্রমাণ হয়ে যায়, যে কথাটা বলেছিল উপপাদ্যে, সেটাই আমাদের প্রমাণিত। তাহলে আমরা শুধু এখানেই লিখে দেবো প্রমাণিত বা প্রুভড। দেখো আমরা প্রমাণ কিন্তু করে ফেলেছি। এইভাবে করে করতে হবে, খুব ছোট্ট একটা উপপাদ্য, তোমরা দেখো বুঝতে পারবা, তোমরা সহজে করে নিতে পারবা যদি তোমরা আমার ক্লাসগুলো ভালো করে দেখো। ঠিক আছে, একবার ছাড়া দুবারে দেখো ভিডিওটা, তোমরা কিন্তু বুঝতে পারবা। একবার যদি বুঝতে না পারো, কোনো জায়গায় ডাউট হয়, তো আবার দেখো ক্লাসটা পুরোটাই, দেখবা যে ক্লিয়ার হয়ে যাবে। আর যদিও সমস্যা হয় তোমাদের কোনো জায়গায় একটুকু যদি প্রবলেম হয়, যে ডাউট আসছে যে অঙ্কটাতে বুঝতে পারো না বা কোনো উপপাদ্য, তা তোমরা সেই অঙ্কের নাম্বারটা কমেন্টে মেনশন করে আমাকে জানাও যে আমি স্যার এই অঙ্কটা একটু কম বুঝতে পারলাম, এই অঙ্কটা আর একটু ভালো বুঝিয়ে দিলে ভালো হয়। তা তোমরা কমেন্ট করো আমাকে অঙ্কের নাম্বারটা নিয়ে, আমি কিন্তু সেই অঙ্কগুলো পরবর্তী ক্লাসগুলোতে আবার আসবে, সেই অঙ্কগুলো ভালো করে আমি বুঝিয়ে দেওয়ার তোমাদের চেষ্টা করব। ওকে, তো চলো আমরা পরের অঙ্কে চলে যাই। দেখো 7 অথবা অঙ্কটা, তো এটাও আমাদের উপপাদ্য আছে, এই উপপাদ্যটা আরও ভালো উপপাদ্য। ঠিক আছে, তো এই উপপাদ্যটা আমাদের এসেছে 2025 সালে পরীক্ষা দিল, তো যাই হোক কোনো ব্যাপার নয়, যে রিপিট কোশ্চেন অনেক সময় আসে, তো তোমাদের করতে হবে। এখন কোনো অঙ্ক ছাড়া যাবে না, কোনো উপপাদ্যও ছাড়া যাবে না। তো চলো দেখো 7 উপপাদ্যটা আমরা এর আগের ক্লাসগুলোতে করা হয়েছে, অনেকবার করা হয়েছে। প্রথম ক্লাস থেকে তোমরা যদি দেখে আসছো, তোমরা দেখতে পাবা যে এই যে উপপাদ্যটা আছে, যে বৃত্তস্থ চতুর্ভুজ বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, এই উপপাদ্যটা খুব অনেক অঙ্কতে কাজে লাগে। এই উপপাদ্যটা আমরা অনেক ক্লাসে করে দিয়েছি, তবু তোমাদের এখানে দেখিয়ে দিই যে পেজ নাম্বার যে 99 পাতা স্কুল 2, সেখানে দেখবা 7 অথবাটা আছে, সেখানে শুধু আমি একটা দেখালাম, কিন্তু আমাদের 2-3টা ক্লাসে কিন্তু এই উপপাদ্যটা আমি করে দিয়েছি, যেহেতু ভালো উপপাদ্য। ঠিক আছে, তো তোমরা গিয়ে ক্লাসগুলো দেখো, সেখানে গিয়ে তোমরা বুঝতে পারবা যে উপপাদ্যটা আমি করিয়ে দিয়েছি। ওকে।
এবার চলে আসলাম 8 প্রশ্ন। তো দেখো 8 প্রশ্নটা আমাদের বলছে তোমাদের ফ্ল্যাটের 3টি পরিবারে দৈনিক জলের চাহিদা যথাক্রমে 1200 লিটার, 1050 লিটার, 950 লিটার, ঠিক আছে, এতটা চাহিদা লাগছে জল। এবার বলছে এই চাহিদা মেটানোর পরও চাহিদার 25% জল মজুদ থাকে, মানে জল খরচ হচ্ছে, খরচ হওয়ার পরও জল কিন্তু ট্যাঙ্কে থাকছে 25%। আচ্ছা, তাহলে এমন একটি ট্যাঙ্ক বসানোর জন্য 2.5 মিটার দীর্ঘ, 1.6 মিটার চওড়া একটি জায়গা পাওয়া গেছে। তা ট্যাঙ্কটি কত গভীর করতে হবে, মানে ট্যাঙ্কটির গভীর চেয়েছে, মানে উচ্চতা, হাইটটা, তাই না? তো আমরা ট্যাঙ্কটির গভীরতা ধরে নিতে পারবো। তা চলো আমরা ট্যাঙ্কের আয়তনটা বের করার চেষ্টা করব। ট্যাঙ্কটি যে কতটা জল ধরবে ট্যাঙ্কের সেটা কিন্তু এখানে বলেই দিয়েছে। তা প্রথমে তো জলের চাহিদাটা বলেছে, তা আমরা লিখব যে 3টি পরিবারের মোট জল প্রয়োজন। তাহলে লিখব 3টি পরিবারের মোট জল প্রয়োজন। দেখো কতটা জল লাগছে, প্রথম পরিবারে লাগছে 1200 লিটার, পরের পরিবারটা আছে 1050 লিটার, তারপরটা আছে 950 লিটার, ঠিক আছে, এত লিটার। এটা আমাদের লিটার। আচ্ছা, এদের যোগ করো, এদের যোগ করে তোমরা 3200 লিটার পেয়ে যাবা, 3200 লিটার। আচ্ছা, এখন দেখো এই চাহিদা মেটানোর পরও জল কিন্তু ট্যাঙ্কে থাকছে, তাহলে আমরা লিখব এখানে চাহিদা মেটানোর পরও ট্যাঙ্কে বানানটা আমরা দিব, হ্যাঁ ঠিক আছে, ট্যাঙ্কে জল থাকবে। দেখো চাহিদার মানে 32 লিটারের 25%, তাহলে 32 ইন্টু আমরা 25%, 25/100 করে দিলাম, এত লিটার, তাই না? জল সরবরাহ করার পরও ট্যাঙ্কে কতটা জল থাকবে, চাহিদার বলেছিল 25%, তাই যে চাহিদা লাগছে তো 3200, তাই দুটো শূন্য কেটে দাও। তাহলে এটা দেখো 25 দিয়ে গুণ করো, এটা পেয়ে যাবে দেখো 800 পেয়ে যাবা, ঠিক আছে। 25 দিয়ে 50 শূন্য, আমরা 25 3 75, আর ওদিকে 5 কত হবে 80, মানে 800 পাবা, এটা 800 লিটার। ওকে, এখন তাহলে ট্যাঙ্কে মোট জল কতটা ধরবে, তাহলে লিখবো অতএব ট্যাঙ্কে মোট জল ধরে, ঠিক আছে, মোট জল ধরবে কতটা, এতটা চাহিদা লাগছে, জল দরকার, এতটা জল থাকে, টোটাল জল কত 3200, এদিকে 800, যোগ করে কত পেয়ে যাবে আমরা 4000 এত লিটার। দেখো এখানে তো আমাদের বলে দিই 4000 লিটারকে আমরা ঘন ডেসিমিটার বা ডেসিমি, ঠিক আছে, ঘন ডেসিমিটার বলতে পারবো, কারণ 1 লিটার সমান 1 ঘন ডেসিমি, এটা সম্পর্ক আছে, তার জন্য লিটারকে আমরা ঘন ডেসিমি করে দিলাম। এবার এখানে দেখো, এবার যে ট্যাঙ্কটা তৈরি করবে তার তো দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, কিন্তু আমরা ধরে নেব গভীরতা। তো ট্যাঙ্কের দৈর্ঘ্য আমাদের ডেসিমি করতে হবে, মিটারে আছে, আমরা লিখব ট্যাঙ্কের দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 2.5 মিটার। এবার দেখো এখানে দৈর্ঘ্যকে যদি এই যে মিটারকে যদি ডেসিমিটার করো, তাহলে কি করতে হবে, মিটার তো ডেসিমিটার চেয়ে বড়, তুমি বড় থেকে ছোট করছো, তাহলে 10 দিয়ে গুণ করতে হবে। এই দেখো মিটারকে 10 দিয়ে গুণ করো, পেয়ে যাবে তুমি ডেসিমি, ঠিক আছে। তাহলে এখানে গুণ করে কোথায় যাবে, দেখো এটা 25 পেয়ে যাবা, এই যে একটা শূন্য একটা পর দশমিক, শূন্য ভ্যানিস দশমিক ভ্যানিস, তাহলে 25 ডেসিমি। এবার প্রস্থ, ট্যাঙ্কের প্রস্থ দেখো আমাদের এখানে 1.6 মিটার বলেছে, তাহলে এই মিটারটাকে আমাদের ডেসিমি করতে হবে, যেহেতু দেখো এটা আমাদের ঘন ডেসিমিতে এসেছে, তার জন্য আমরা এককগুলোকে ডেসিমি করে নেব। আবার দেখো ডেসিমি করতে গেলে 10 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা আমাদের এখন ডেসিমি হয়ে যাবে, ডেসিমি। এখানে তাহলে 16 ডেসিমি পেয়ে যাবে, 16 ডেসিমি। এবার আমরা ধরে নিব, ধরি
ট্যাঙ্কটি x মিটার গভীর করতে হবে, x মিটার গভীর করতে হবে। ওকে, অতএব ট্যাঙ্কের আয়তন, ট্যাঙ্কের আয়তন, ট্যাঙ্কটা হচ্ছে আমাদের আয়তঘন, তাহলে আয়তঘনের আয়তন সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে দৈর্ঘ্যটা হচ্ছে 25, প্রস্থ 16, উচ্চতা যেটা হচ্ছে গভীরতা সেটা হচ্ছে আমাদের এক্স, তো ঘন ডেসিমি। এবার দেখো ট্যাঙ্কের আয়তনটাই যতটা জল ধরছে এই যে, তাহলে আমরা এর সঙ্গে সমান করে দিতে পারবো। তাহলে অতএব সমান করো, অ্যান্সার চলে আসবে আমাদের 25 ইন্টু 16 ইন্টু এক্স, এটা আছে আমাদের 4000। চলো কাটাকাটি করো, আমরা 25 দিয়ে কাটাকাটি করে দেখো। আমরা এখানে কাকে ধরবো, 40কে ধরি। 25 একে 25, বাঁচলে কত 15, 150, 25 6 150, আর এখানে একটা শূন্য বসে যাবে। 16 দিয়ে কাটাকাটি করি, 16কে 16 10, দেখো এক্সের মানটা আমরা 10 পেয়ে গেলাম। তাহলে অ্যান্সারটা পেয়ে গেছি। তাহলে আমরা লিখে দেবো অতএব দিয়ে, অতএব ট্যাঙ্কটি 10 ডেসিমি গভীর করতে হবে। ঠিক আছে, গভীর, গভীর বারান্দা দীর্ঘে আছে, গভীর বারানটা দীর্ঘে আছে, ভয়ে দীর্ঘে গভীর, এখানে আমাদের নিশ্চয় হয়ে গেছিলো, তাহলে দীর্ঘি করে নিবা। এই যে দেখো কথায় আমরা ধরেছিলাম এই যে গভীর, এটাকে দীর্ঘি যদি করে দিই আমরা, এই যে আমাদের এখন করব গভীর। ঠিক আছে, ট্যাঙ্কটি 10 ডেসিমি গভীর করতে হবে, করতে এটা হবে। ব্যাস, এই ছিল অঙ্কটা, খুবই ভালো অঙ্ক, দেখো তোমরা বুঝতে পারবা। এবার দেখো 8-এর অথবাটা। তো আজকের ক্লাসের আমরা শেষ প্রশ্নে চলে এসেছি। তো চলো আমরা শেষের প্রশ্নটা দেখে নিই কী বলছে। এখানে আছে একটি ছিদ্র দিয়ে জাহাজের খোলে 110 কিলোলিটার জল ঢুকেছে, মানে জাহাজের ভিতরে ছিদ্র দিয়ে জল ঢুকে গেছে একটা খোলে, একটা জায়গা আছে। ঠিক আছে, এবার বলছে ছিদ্রটি বন্ধ করার পর, ছিদ্র বন্ধ করে দিল, এবার জল তো ঢুকে গেছে, এবার সেই জলটাকে বের করবে জাহাজ থেকে। বলছে সেই জলটা বের করার জন্য একটা পাম্প মেশিন আছে, সেই পাম্প মেশিন বসিয়েছে। তো পাম্পটির পাইপটা আছে, যে পাইপটা লাগিয়েছে তার ব্যাসের দৈর্ঘ্য বলেছে 10 সেমি, এবং চালু অবস্থায় যখন চালু করে দিয়েছে জলের গতিবেগ বলেছে মিনিটে 350 মিটার। এই যে গতিবেগটা, এটাকে আমরা হাইট, উচ্চতা ধরে নেব, পাইপের উচ্চতা। তো সমস্ত জল নিকাশ করতে পাইপটির কতক্ষণ সময় লাগবে সেটা বের করতে বলেছে, সমস্ত জল বের করতে, যে জলটা জাহাজে ঢুকে গেছিলো। তাহলে দেখো এখানে আমাদের যে সমস্ত জল 110 কিলোলিটার আছে, এই জলটা বের করতে কত সময় লেগেছিলো সেটা বের করবো। তাহলে এখানে 1 মিনিটে যে পাইপটা জল বের করছে কতটা, সেটা আগে বের করে নিব। তাহলে পাইপের আয়তনটা হবে, পাইপটা হচ্ছে কি, পাইপ হচ্ছে চং আকৃতি, তা চঙের আয়তনের সূত্রটা এখানে কিন্তু কাজে লাগবে আমাদের, এটা চং থেকে দিয়েছে অঙ্কটা। আচ্ছা, তো দেখো এখানে আমরা যদি বলি পাইপের ব্যাস বলেছে, কি বলেছে, পাইপের ব্যাস, পাইপের ব্যাস এখানে 10 সেমি বলেছে, 10 সেমি। আচ্ছা, আমরা কি করব, সেমিকে ডেসিমি করে নেব, যেহেতু এখানে লিটারের সম্পর্ক নিয়ে আসবো, তাহলে ঘন ডেসিমি প্রয়োজন পড়বে। তো চলো সেমিকে আমরা ডেসিমি করি। তো দেখো 10 সেমি, একে যদি ডেসিমি করো তাহলে আমাদের কী করতে হবে। তো দেখো এখানে সেমি থেকে ডেসিমি, সেমি হচ্ছে ছোট, ডেসিমি হচ্ছে বড়, তুমি ছোট থেকে বড় যাচ্ছ, তাহলে কী করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 10 দিয়ে একে যদি ভাগ করে দিই তো আমরা কী পেয়ে যাবো, এটা হয়ে যাবে আমাদের ডেসিমি, তাই না। সেমিকে যদি ডেসিমি করো তা 10 দিয়ে ভাগ করবা, তাহলে ভাগ করে কত পেয়ে গেলাম, এটা দেখো তো, এটা 1 ডেসিমি, এটা হয়ে গেল আমাদের 1 ডেসিমি, এটা হচ্ছে আমাদের ব্যাস। এবার আমরা ব্যাসার্ধ বের করে নেব। তাহলে তো এ পাইপের ব্যাসার্ধ, দেখো ব্যাসার্ধ কী হয়, যে পাইপ ব্যাস যতটা হবে তার অর্ধেক হবে, তাহলে 1/2 ডেসিমি। তাহলে এই এত ডেসিমি হয়ে গেল আমাদের কি, পাইপের ব্যাসার্ধ। এবার দেখো এখানে পাইপের উচ্চতা আমরা লিখব 1 মিনিটে, ঠিক আছে, 1 মিনিটে পাইপের উচ্চতা। এখানে যে গতিবেগটা বলেছিল এই যে 350 মিটার, তাই এটাই হবে মিনিটে, যেটা বলেছিল 350 মিটার, এটাই আমাদের কিন্তু উচ্চতা হবে। ঠিক আছে, যেহেতু জলের একটা স্পিড আছে, তাই না, 1 মিনিটে কত স্পিডে উঠছে সেটা আমরা হাইট ধরে নেব পাইপে। আচ্ছা, তাহলে এটাকে আমরা কি করব, মিটারকে ডেসিমি করব। তা মিটারকে ডেসিমি করলে 10 দিয়ে গুণ করতে হয়,
তাহলে 350কে 10 দিয়ে গুণ করো, এটা হবে আমাদের ডেসিমি। তাহলে দুটো শূন্য হয়ে যাবে, এত ডেসিমি। এখানে এককগুলোকে আমরা ডেসিমি করব, তাই না? আচ্ছা, এবার আমরা দেখো 1 মিনিটে এই যে পাম্পটি কতটা জল বের করবে। তাহলে 1 মিনিটে জল বের করবে তার আয়তনটা, ঠিক আছে, পাইপের যতটা আয়তন আছে। তো লিখবো অতএব 1 মিনিটে পাম্পটি জল বের করে কতটা বের করবে। এই যে এখানে হচ্ছে চঙের আয়তন, যেটা পাই আর স্কোয়ার এইচ, এটা বের করবে। পায়ের মান হচ্ছে 22/7, আর হচ্ছে ব্যাসার্ধ 1/2 × 1/2। আর এখানে হচ্ছে দেখো এইচ হচ্ছে এই যে এটা 35 দুটো শূন্য, এত ঘন ডেসিমি, ঠিক আছে, এটা আমাদের ডেসিমি লিখতে হবে, ডেসিমি। তাহলে এটা আমরা একটু সরল করে নেবো। দেখো এটা যদি সরল করো, 7 5 35, 500, এখানে 2 দিয়ে কাটারি করো 11, আর এখানে 2 দিয়ে কাটারি করো, এখানে 2 দিয়ে 4, 2 5 10, 0। এবার 11 আর এটা গুণ করে নাও, তাহলে 11 0 0, 11 5 55, 11 দিয়ে 22, আর ওদিকে 5, 22 আর 5 27, এই যে 2750 ঘন। আচ্ছা, আমি বলি দেখো ঘন ডেসিমিকে তোমরা লিটার করতে পারবা, তা আমি এটা লিটার করে দিলাম। ওকে, কারণ 1 লিটার সমান 1 ঘন ডেসিমি, তাহলে এত ঘন ডেসিমি সমান এত লিটার। চলো আমরা লিটারে করে দিলাম। এখন দেখো কতটা জল ছিল, এটা 1 মিনিটে এতটা জল বের করে। এখানে জলের পরিমাণ যে ছিল, জাহাজে যে জল ঢুকেছিল 110 কিলোলিটার। তা দেখো এখানে 110 কিলোলিটারকে আমরা লিটার করব, যেহেতু লিটার এসেছে। এত কিলো লিটার সমান দেখো কিলো লিটারকে যদি লিটার করো, তাহলে 1000 দিয়ে কী করতে হবে, গুণ করতে হবে। তাহলে তো আমাদের কী হবে, লিটার হয়ে যাবে। ওকে, তাহলে এখানে কত হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। দেখো 4টা শূন্য হয়ে যাবে, 11 4টা শূন্য লিটার। তাহলে এবার দেখো আমরা পেয়ে যাবো এতটা জল বের করতে কত সময় লেগেছিল, সেটা বের করতে বলেছে। দেখো এই জলটা বের করতে সময় লাগে 1 মিনিট, তাহলে এতটা জল বের করতে কত সময় লাগে ঐকিক নিয়মে আমরা বের করে নিতে পারবো। যখন আমরা ঐকিক নিয়মে অনুযায়ী আমরা করে নিব। তাহলে আমরা এখানে লিখবো অতএব দিয়ে যে এই যে 2750 এত লিটার জল বের হয়, এত লিটার জল বের হয় 1 মিনিটে। তাহলে 1 লিটার জল বের হয় কত, 1/2750 মিনিটে। আর এই যে 1100 নয়, 11 4টা শূন্য, 11 4টা শূন্য, এত লিটার জল বের হবে কত, এই যে 11 4টা শূন্য উপরে চলে যাবে, আর নিচে এই যে 2700, ঠিক আছে, 2750 এত মিনিটে। এটা সরল করলেই অ্যান্সার পেয়ে যাবো আমরা, 0 0 কেটে দেবো। তাহলে আমাদের দেখো থাকে গেল উপরে 11, 3টা শূন্য, আর নিচে 275, পাই দিয়ে কাটাকাটি করো। এখানে 5 5 25, এখানে 2 আসলো, ঠিক আছে, এই যে এখানে 25, আবার এখানে কত যাবে, এখানে আমাদের এটা লক্ষ্য করো। আচ্ছা 2 25, 5 5 25 এটা আসবে। আর এখানে এটা পেয়ে যাবো পাই দিয়ে কাটাকাটি করো, তো এটা পাই দিয়ে 10, আবার পাই দিয়ে 10। ওকে, পাই দিয়ে 10 আর 2টা শূন্য বসে যাবে। এবার এখানে 11 দিয়ে করো কাটাকাটি, 11 5 55, আর এখানে 11 2 22, 2টো শূন্য। তাহলে দেখো পাই দিয়ে আবার কাটাকাটি করো, 5 4 20, শূন্য। দেখো আমরা কত পেয়ে গেলাম, 40 পেয়ে গেলাম, 40 মিনিটে। তাহলে অতএব অ্যান্সারটা কী হবে আমাদের, এই যে সমস্ত জল, তাই না, এই যে সমস্ত জল নিকাশ করতে পাম্পটি কতক্ষণ চালু রাখতে হবে। তো দেখো সমস্ত জল নিকাশ করতে পাম্পটির 40 মিনিট সময় লাগবে। ঠিক আছে, এই 40 মিনিট আমাদের অ্যান্সার।
তো দেখো একদম হয়ে গেছে সব অঙ্ক ভালো করে, কোনো অসুবিধা নাই। তোমরা শুধু মন দিয়ে ক্লাসগুলো দেখো, কোনো অঙ্কতে ডাউট থাকবে না। যদিও কোনো অঙ্কে ডাউট থাকে যেটা বলেছি কমেন্ট করে তোমরা নিশ্চয়ই জানাবা। তাহলে ক্লাসগুলো খুবই ভালো হচ্ছে। তোমাদের শুধু ভিডিওতে লাইক করতে হবে, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। যারা নতুন আছো এখনও পর্যন্ত যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা তাড়াতাড়ি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আমার এরকম ক্লাস পাওয়ার জন্য। তো আজকে তো তোমাদের 8 নম্বর স্কুল দেওয়া হয়ে গেল, এরপরে স্কুলটা তোমাদের তাড়াতাড়ি চলে আসবে। তোমরা শুধু ক্লাসগুলো ভালো করে দেখো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।